করে। অর্থাৎ আপনাকে যখন বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তখন যে সাবজেক্টটাই পড়েন না কেন এই 7টা প্যাটার্ন আপনাকে মাথায় রাখতে হবে। সিবিসি বললেও এইটা, সিআরবিসি বললেও এটা। এখন কোনটা কোনটার সাথে কাজে লাগবে এটা আমি দেখাবো আজকের ক্লাসে। তাহলে আমরা দেখি বার কাউন্সিল প্রশ্ন প্যাটার্ন নিয়ে একটু কথা বলি। বার কাউন্সিলের প্রশ্ন প্যাটার্নে আমরা প্রথম যে ক্যাটাগরির প্রশ্ন প্যাটার্ন পাই সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন প্যাটার্ন পাই। রচনামূলক প্রশ্নপত্র এবার দেখবেন অনেকগুলো রচনামূলক কোশ্চেন ছিল, প্রত্যেক পরীক্ষায় রচনামূলক প্রশ্ন থাকে। দ্বিতীয় একটা প্যাটার্নের প্রশ্ন পাই, সেটাকে আমরা বলে থাকি ইংরেজি টার্ম দিয়ে কিছু কোশ্চেন দেয়। এবছর ইংরেজি টার্ম দিয়ে কোশ্চেন ছিল, আগের বছরগুলোতে বেশি ইংরেজি টার্ম দিয়ে আমরা কিছু কোশ্চেন দেখতে পাই, যেটাকে হচ্ছে স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য হচ্ছে ইংরেজি টার্ম দিয়ে কিছু কোশ্চেন দেয় অথবা হুবহু সেকশন দিয়ে কিছু কোশ্চেন প্রদান করে থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপর যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে তিন নম্বরে যে প্রশ্নটা দেখি সেটা হচ্ছে বিশ্লেষণধর্মী কিছু প্রশ্ন থাকে। বিশ্লেষণধর্মী এইটা 2021 সাল থেকে, অর্থাৎ এই ধরনের প্রশ্নের মাত্রা খুব বেশি দেখা যায় এবং আপনারা দেখবেন এইবার, গতবার, আগের বার সববারই হচ্ছে বিশ্লেষণধর্মী প্রশ্নটা ছিল। ঠিক আছে, এরপরে আমরা যে ধরনের প্রশ্নটা দেখতে পাই সেটা হচ্ছে চতুর্থ নম্বর যে প্রশ্নটা দেখতে পাই, সেই প্রশ্নটা আমরা দেখি ফ্যাক্ট বেসড কোশ্চেন, বা যেটাকে আমরা বলি প্রবলেম বেসড কোশ্চেন, যেটাকে আমরা বলি ফ্যাক্ট বেসড কোশ্চেন। এই ফ্যাক্ট বেসড কোশ্চেন আমাদের যে পরীক্ষায় সবসময় ফ্যাক্ট বেসড কোশ্চেনগুলো থাকে। এবারও ছিল, আগের বারও ছিল, সবসময় দেখতে পারবেন। এরপর যে কোশ্চেনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মুসাবিদা রিলেটেড প্রশ্ন থাকে। মুসাবিদা এবারও ছিল, গতবার তো অনেক মুসাবিদা ছিল এবং হিউজ নাম্বার অফ স্টুডেন্টস যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছে, বাট মুসাবিদার প্যারার কারণে তারা পরীক্ষা খারাপ করেছে। তাহলে মুসাবিদা ক্যাটাগরির আমরা কিছু কোশ্চেন পাই। এরপর যে কোশ্চেনটা আমরা পাই সেটা হচ্ছে পার্থক্যগত কিছু প্রশ্ন পাই, পার্থক্য। আর সপ্তম যে কোশ্চেনটা পাই সেই ক্যাটাগরির প্রশ্নটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি নজির বা উচ্চ আদালতের রায়ের উপর স্পেসিফিক্যালি আমরা কিছু কোশ্চেন পাই। তাহলে মূলত বার কাউন্সিল এই 7 প্যাটার্নের প্রশ্নগুলো করে থাকে। এক প্যাটার্নে আমরা দেখে থাকি রচনামূলক প্রশ্ন করে থাকে, এক প্যাটার্নে আমরা দেখে থাকি ইংরেজি মূল যে প্রশ্ন আছে এইগুলোর ব্যাখ্যা চাই, এই রচনামূলক ব্যাখ্যামূলক প্রশ্ন সেম প্রশ্ন। সংজ্ঞামূলক প্রশ্ন, যেটাকে আমরা বাংলায় সংজ্ঞা মার্কা প্রশ্ন বলে থাকি, একই কথা। এরপর আমরা কিছু দেখতে পাই বিশ্লেষণধর্মী প্রশ্ন, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনার মার্ক উঠানোর যে জায়গাগুলো, সেই মার্ক উঠানোর জায়গাটা হচ্ছে এই দুইটা জায়গা, একটা হচ্ছে বিশ্লেষণধর্মী, এটা হচ্ছে ফ্যাক্ট বেসড কোশ্চেন। বিশ্লেষণধর্মীতে আপনাকে বিশ্লেষণ চাচ্ছে, আপনার বিশ্লেষণটা যদি সঠিক হয় আপনি ফুল নম্বর পাবেন। যেমন এবার কিন্তু একটা বিশ্লেষণ আপনার কাছে চেয়েছিল, কি বিশ্লেষণ চেয়েছিল, যে ওই যে একজন ব্যক্তি, আপনারা দেখেন আপনাদের কাছে যদি এই বছরের প্রশ্নটা থাকে তাহলে দেখবেন খ অংশের 4 নম্বরের খ যে প্রশ্নটা, এখানে কিন্তু একটা বিশ্লেষণ চেয়েছিল যে পুলিশ যে এফআইআরটা করেছে এটা কি 161 ধারার জবানবন্দি হবে নাকি এটা এফআইআর হবে, এবং বলছে প্রাসঙ্গিক আইন উল্লেখ করে আপনি কি করেন, উত্তর দিন। তাহলে এই যে প্রাসঙ্গিক আইন যখন বলল, দ্যাট মিনস এই প্রশ্নকর্তা আপনার কাছে বিশ্লেষণ চাচ্ছে। এখন এই বিশ্লেষণের নাম্বার ছিল কত দেখছেন, এই নাম্বার ছিল 10। তাহলে আপনি যদি এটাকে বিশ্লেষণ করে উত্তর করতে পারেন, এখানে নাম্বার কাটার সুযোগ আছে বলেন? নাই। এরপর দেখেন ফ্যাক্ট বেস কোশ্চেন, এখানেও আপনার সেম জিনিস, যে আপনার যদি প্রবলেমেটিকের উত্তরটা হয় বা যেটাকে আমরা প্রবলেমেটিক প্রশ্ন বলি তাহলে কিন্তু আপনার ফুল নম্বরটা আসে। এরপর আসে মুসাবিদা, তারপর হচ্ছে পার্থক্যতেও আপনি ভালো নাম্বার ক্যারি করতে পারেন এবং পার্থক্যটা খুব সহজে আপনি লিখতে পারেন। কিভাবে খুব সহজে পার্থক্য লেখা যায় এই বিষয়টাও আজকের ক্লাস আমরা দেখবো। আর সর্বশেষ নজির উপর স্পেসিফিক্যালি আমরা দেখি যে নজির কখন প্রয়োজন এবং কি কাজে লাগে, নজির কিভাবে অ্যান্সার করবেন, কখন নজিরের নাম উল্লেখ না করে অ্যান্সার করলে মার পাবেন, কখন পাবেন না, সব বিষয়গুলো আজকে A to Z দেখার চেষ্টা করব। তাহলে মদ্দা কথা বা আসল কথাটা হচ্ছে আপনি যে সাবজেক্টেরই প্রিপারেশন নেন এই 7 প্যাটার্নের আপনি আগে একটা টপিক আইডেন্টিফাই করবেন। ধরেন এটা আমরা বলে দিই যে এই টপিকটা আপনার এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ধরেন আমি বললাম যে আপনার সিবিসিতে এবার রেস জুডিকাটা ইম্পর্টেন্ট, রেস সাব জুডিস ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরেন আমি এটা বললাম। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে দেখতে হবে যে এই রেস সাব জুডিস এবং রেস জুডিকাটার মধ্যে এই 7 প্যাটার্নে আপনাকে কি কি পড়তে হবে। ঠিক আছে, এইটা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, ধরেন রেস সাব জুডিস নিয়ে আপনার রচনামূলক বিষয় পড়তে হবে, ইংরেজি টার্ম যেটা আছে ওটা দেখবেন বিচার প্রক্রিয়া দুইটা স্পেসিফিক্যালি টার্ম পাবেন। ঠিক আছে, এই স্পেসিফিক্যালি টার্ম দুইটা দিয়ে বলতে পারে যে এই দুইটার আপনি ব্যাখ্যা করেন। ঠিক আছে, তাহলে এভাবে আসতে পারে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে বিশ্লেষণধর্মী প্রশ্ন আসতে পারে, অ্যানালগাস ট্রায়াল, সিমুলটেনিয়াস ট্রায়াল, অনেকগুলো প্রবলেম পাবেন এখান থেকে। এটার ব্যাখ্যা থেকে এখানে 6টা ব্যাখ্যা আছে রেট জুডিকাটার, এখান থেকে প্রবলেম আসতে পারে। বিচার প্রক্রিয়াটা নিয়ে অনেকগুলো বিশ্লেষণ আছে, এখান থেকে প্রবলেম আসতে পারে। তাহলে আপনাকে যে বিষয়টা, তারপর মুসাবিদাও কিন্তু এটার আছে যে অ্যানালগাস ট্রায়াল, সিমুলটেনিয়াস ট্রায়ালের মুসাবিদা করেন। অ্যানালগাস ট্রায়ালের অনেক আগে একবার মুসাবিদা এসেছিল,
তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে এইখান থেকে আপনার সেটা হচ্ছে আপনাকে একটা টপিক আইডেন্টিফাই করতে হবে, এবং এই টপিকটা আইডেন্টিফাই করে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই টপিকের আন্ডারে 7 প্যাটার্ন আপনি কি কি পড়বেন এটা আইডেন্টিফাই করে আপনার যদি সামনে অগ্রসর হন, আসলে আপনাকে আটকানোর মতো এখানে কিছু নাই। ঠিক আছে, এখন ধরেন এখানে ইংরেজি টার্ম দিয়ে রেস জুডিকাটা রেস সাবজুডিস দিয়ে কি আসতে পারতো নো কোর্ট শ্যাল প্রসিড উইথ দ্য ট্রায়াল, এটা বিশ্লেষণ করুন ধরেন বা এটা ব্যাখ্যা করুন। আপনার যদি স্পেসিফিক্যালি এই বিষয়টা না জানা থাকে, আপনি তো মানে কি বলে সাগরের মধ্যে পড়বেন। ঠিক আছে, আবার যদি বলে নো কোর্ট শ্যাল ট্রাই এনি সুট, এই বিষয়টার যদি ব্যাখ্যা চায় তাহলে এই রকমের প্রশ্ন আসতে পারে। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা টপিক আপনি জানেন যে আপনার ইম্পর্টেন্ট এইটা, কিন্তু আপনি পারতেছেন না, গিয়ে আপনার টপিক কমন পড়ছে কিন্তু প্রশ্ন কমন পড়ে নাই, পারেন না। কেন পারেন না? আপনি এই 7টা প্যাটার্ন ফলো করে আপনি যদি এগুলোকে আইডেন্টিফাই করে সাব টপিকে বিভক্ত করে প্রিপারেশন নেন, তাহলে আপনার প্রিপারেশনটা খুব ভালো হবে এবং খুব সুন্দর হবে। তাহলে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একটু কথা বলি। প্রথম আমরা দেখি একটু রচনামূলক প্রশ্ন। এইগুলো আবার কেমন ধরনের প্রশ্ন? রচনামূলক প্রশ্ন অনেক ক্যাটাগরির আসে। যেমন রচনামূলক প্রশ্ন শুধুমাত্র সংজ্ঞা জানতে চায়, যে আপনি একটা বলে দিল যে অ্যাবেটমেন্টের সংজ্ঞা প্রদান করুন, এগুলো রচনামূলক প্রশ্নের আওতাধীন। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্নে আপনার মূল যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর বাইরে চায় না, অর্থাৎ এই বিষয়বস্তু চায়। যেমন এবার একটা প্রশ্ন এসেছে কোন কোন ক্ষেত্রে আপিল চলুন, এটা একটা রচনামূলক প্রশ্ন। স্পেসিফিক্যালি বলেছে যে আরজিতে কি কি বিষয় উল্লেখ করতে, অর্ডার 7-এর আন্ডারে আলাপ করুন, এটা একটা রচনামূলক প্রশ্ন, স্পেসিফিক্যালি উল্লেখ করেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু আপনার এই কোনো বিশ্লেষণ করার দরকার নাই। মূল যে বিষয়বস্তু আপনার বেয়ার অ্যাক্টের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর আপনার একটু বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা আরো একটা রচনামূলক প্রশ্ন পাবেন। এইটা দেখার আগে একটু রচনামূলক প্রশ্ন উত্তর করার একটু বিষয় বলি। যেমন এখানে আপনাদের এই বছর যে প্রশ্নটা ছিল, দেখেন এই বছর প্রশ্নটা অনেক স্টুডেন্ট জানে এই কাজটা করেছেন। কি করছেন? এখানে 3-এর ক আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল ঘোষণামূলক ডিক্রি প্রদানে আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা আলোচনা করুন। এটা একটা রচনামূলক প্রশ্ন। তাহলে এই প্রশ্ন আমি একটু লিখি প্রশ্নটা, দেখেন 3-এর ক একটু দেখেন। এইবার যে প্রশ্নটা এসেছিল বলছে এই যে ঘোষণামূলক, আমি সংক্ষেপে লিখি যে 42 দ্বারা যে ঘোষণামূলক প্রতিকার, 42 দ্বারার প্রতিকারটা যে বিবেচনামূলক প্রতিকার, এইটা ব্যাখ্যা করেন। ঠিক আছে, এরপর দেখেন এইটার সাথে একটা লেজ লাগাই দিছে, দেখছেন? বলছে ঘোষণামূলক ডিগ্রির ফলাফল, এটার ফলাফলও চাইছে। এখন আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করেন বা অনেক স্টুডেন্ট যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা এই রচনামূলক প্রশ্নে খুব ভালো প্রিপারেশন থাকে কিন্তু ভালোভাবে অ্যান্সার করতে পারেন না। কেন জানেন না? কারণ পারেনটা হচ্ছে এই কারণে যে এইখানে দেখেন স্পেসিফিক্যালি আলাদা আলাদা নম্বর দেওয়া ছিল। একটা প্রশ্নের নম্বর দেওয়া ছিল 5 আর একটা ছিল 3, একটা ছিল 5 আর একটা ছিল 3। তাহলে দেখেন আপনি কিন্তু শুধুমাত্র যদি এই তাড়াহুড়া করে বিবেচনামূলক প্রতিকার লিখে আসেন, এই 3 নম্বরে কোনো টাচ না করেন, আপনাকে কিন্তু 8 নম্বরের অ্যান্সার হলো না, আপনাকে তিনি মার্কিং করবে 5-এর মধ্যে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে রচনামূলক প্রশ্ন খুব সহজ প্রশ্ন, হুবহু আপনার কমন পড়তেছে, হুবহু আপনি পারতেছেন, আপনার বাইরে বিশ্লেষণ করতে হচ্ছে না। কিন্তু এই প্রশ্নেও ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে এইখানে। ঠিক আছে, এরপর আরেকটু বিষয় দেখেন যে রচনা একটা প্রস্তুতিতে যদি আপনি কমপ্লিট প্রস্তুতি না নেন, আপনার রচনামূলক প্রশ্ন আপনি পারবেন না। কিভাবে পারবেন না? আপনাদের এবার একটা সাক্ষ্য যে একটা কোশ্চেন এসেছিল, সাক্ষ্য যে কোশ্চেন এসেছিল 8-এর ক নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করুন। এখানে বলছে অনস এ টেন্যান্ট ইজ অলওয়েজ এ টেন্যান্ট, অনস এ লাইসেন্সি ইজ অলওয়েজ ইজ লাইসেন্সি। তাহলে এই যে কোশ্চেনটা এসেছিল এটা কিন্তু একটা রচনামূলক প্রশ্ন। এটা মূলত হচ্ছে 116 ধারার আন্ডারে যে 116 ধারার যে বিষয়বস্তু, এখান থেকে প্রশ্নটা করেছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে কেন আপনি এটা পারবেন না? কারণ আপনার তো এটা একটু ঘুরেই দিছে, এই কারণে আপনি পারতেছেন না। তাহলে আপনাকে প্রিপারেশনটা কিভাবে নিতে হবে? আপনাকে প্রিপারেশনটা নিতে হবে বেসিক টু অ্যাডভান্স, আপনার বেসিক টু প্র্যাকটিক্যাল। অর্থাৎ আপনাকে শুধুমাত্র এখন যে প্রশ্ন প্যাটার্ন, এখানে রচনামূলক প্রশ্নও আপনি যদি হুবাহু কমন পাওয়ার সম্ভাবনা অনেকাংশে অনেকটা কম। যেমন এই যে একটু ঘুরাই দিল, আপনি তো পারতেছেন, এটা তো রচনামূলক প্রশ্ন, তাহলে আপনি পারতেছেন না কেন? পারতেছেন না এই কারণে যে আপনার ধরেন 115 এস্টোপেল পড়েছেন, ওয়েবার পড়েছেন, সব পড়েছেন, কিন্তু 116 আপনি পড়েন নাই, অথবা 116 যে পড়েছেন কিন্তু আপনার এইটার বিশ্লেষণটা আপনি বুঝেন না, এই কারণে কিন্তু আপনি পারতেছেন না। তাহলে মদ্দা কথা যে বিষয়টা সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন সহজ আসে, কিন্তু এখানে দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। একটা হচ্ছে প্রশ্নটায় কোনো লেজুর আছে কিনা, সেই লেজুরটা আমাদের দেখতে হবে। আরেকটা বিষয় দেখতে হবে যে এইটার যদি আমি বেসিক না জানি, ওই যে বললাম যে আমি যদি একটা টপিকের উপর একদম বেসিক টু অ্যাডভান্স এবং বেসিক টু প্র্যাকটিক্যাল নলেজ না রাখি, তাহলে কিন্তু এই রচনামূলক প্রশ্নই আমার ঘুরেই আসলে আমি আর পারতেছি না।
তাহলে মদ্দা কথা ওইটাই যে আপনাকে যে টপিকটাই সিলেক্ট করেন তার 7টা প্যাটার্নের আপনার হচ্ছে মাথায় রেখে আপনাকে সামনে অগ্রসর হতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন প্যাটার্নটা দেখি। আচ্ছা, এটা চাইলে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। যেমন আমি যদি একটা আপনাকে প্রশ্ন করি এই রকমের, যে ধরেন প্রশ্ন করলাম ডিক্রি কাকে বলে, আপিল আদালতের ডিক্রির বিরুদ্ধে বা আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে, ডিক্রির বিরুদ্ধে না, লিখলাম সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলে না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে কোশ্চেনটা কিন্তু খুব সহজ মনে হচ্ছে আপনার কাছে, তাই না? যে এই যে একজনে কমেন্ট করছেন স্যার ফলাফলটা বাদ গেছে, এইখানেই তো বিষয়। আপনার রচনামূলক প্রশ্নে কেন আপনাকে আন্তরিক হতে হবে? যে আপনারা অনেকে বলেন সংজ্ঞা মার্কা প্রশ্ন, এটাকে কিভাবে কি পড়বো, আপনি স্যার অন্য পড়াই দেন, ঠিক আছে, এটা আমরা পড়ে নেব। বলে কেন? এইটার কারণটা হচ্ছে এইটা। দেখেন এইটা এখানে একটা প্রশ্ন বলেছে, ডিক্রি কাকে বলে, আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলে না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে দেখেন এইটা কিন্তু একটা রচনামূলক প্রশ্ন। এখন এই প্রশ্নে যদি আমি ধরেন 6 নম্বর দিই, 6 নম্বর, তাহলে দেখেন প্রথমে এইটাকে একটা অংশ আছে ডিক্রি কাকে বলে একটা অংশ, সেকেন্ড যে অংশ আছে আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলে না, এইটা একটা অংশ, থার্ড যে অংশ আছে ব্যতিক্রম। তাহলে ধরেন আপনি দুইটা ডিক্রি কাকে বলে 2-এর সংজ্ঞাটা খুব ভালোভাবে দিলেন, একদম বিশ্লেষণ করে দিলেন, আপিল চলে না কেন আপনি সেকশন 96 এর আন্ডারে আলাপ করলেন, এরপরে হচ্ছে আপনি এইটুকু শেষ করে দিলেন, আপনার অ্যান্সার হলো 4 নম্বরের, আপনি কিন্তু 2 বাদ দিয়ে গেলেন, ঠিক আছে? তাহলে রচনামূলক প্রশ্ন এটা একটু। আবার দেখেন এইখানে যখন বলছি ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন, দ্যাট মিনস আমি কিন্তু এই রচনামূলক প্রশ্নটার মধ্যেও একটু পেঁচাইছি, যেমনিভাবে আপনাদের ওই যে 8-এর কয় পেঁচাইছে, ঠিক আছে? তাহলে যে বিষয়টা আবারও বলি যে আপনি যখন কোনো প্রিপারেশন নেবেন তখন আপনার প্রিপারেশনটা কমপ্লিট প্রিপারেশন হতে হবে। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর কথা বাড়াবো না, আমরা চলে যাই সেকেন্ড যে প্রশ্ন প্যাটার্ন, সেই সেকেন্ড প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা কথা বলবো। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা আজকের যে লাইভটি একটু শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন, আপনাদের বন্ধুদেরকে দয়া করে একটু মেনশন দিবেন। এবং আপনারা যারা আমাদের সাথে অফলাইনে, আপনারা জানেন যে আমাদের 15 জুলাই একটা লিখিত ব্যাচের ভর্তি শুরু হচ্ছে, একটা লং টাইম প্রিপারেশন নেওয়ার জন্য, বুস্টার টার্গেট 180 দিন নামে। এই প্যাকেজ যারা যুক্ত হতে চান উপরের নাম্বারে যোগাযোগ করবেন। এবং এই প্যাকেজ আমরা কিভাবে ক্লাস নিব এইটার আন্ডারে, অর্থাৎ আজকের ক্লাসের আন্ডারে আসলেই আমরা পড়াই কিনা, এই জন্য আমরা একটা যাচাই ক্লাস রাখবো 13 জুলাই রাত 9:30 একটা যাচাই ক্লাস করার সুযোগ পাবেন। এবং 13 জুলাই পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি, 15 তারিখ ক্লাস শুরু, যে নতুন লিখিত ব্যাচে। আর যারা অফলাইনে করতে চান, অফলাইনের 12 জুলাই থেকে ক্লাস শুরু, 11 জুলাই ফ্রি ক্লাস আছে RS হোম সেন্টারের G20 নাম্বার রুমে, ঠিক আছে? যারা অফলাইনে করতে চান তাদের জন্য সুযোগ আছে, আর যারা অনলাইনে করতে চান তারা তো অনলাইনে করতে পারবেন, ঠিক আছে? 13 জুলাই অনলাইন ক্লাস রাত 9:30, আর অফলাইন হচ্ছে 11 জুলাই দুপুর 2:30, এটা হচ্ছে অফলাইন, আর এটা হচ্ছে অনলাইন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হবেন। এবং আপনাদের আগেই দাওয়াত দিয়ে দিলাম যে আমরা একটা, আচ্ছা আপনাদের জানতে চাইবো যে কোন সাবজেক্ট আপনারা পড়তে চান এই প্যাটার্নে। তো এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় যে প্রশ্ন ধরনের প্রশ্নটা আসে সেটা হচ্ছে ইংরেজি টার্ম দিয়ে কিছু কোশ্চেন আসে। ইংরেজি টার্ম দিয়ে যে কোশ্চেনগুলো আসে এইগুলো আসলে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আপনার বেয়ার অ্যাক্টের যে ল্যাঙ্গুয়েজ থাকে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে কোশ্চেনগুলো আসে। অর্থাৎ আপনার একটা সেকশনের বা একটা ধারার মূল বিষয়বস্তু আপনাকে হচ্ছে ইংরেজিতে দিয়ে বলে এটাকে ব্যাখ্যা করতে বলে, ঠিক আছে? তাহলে এখন আমরা এই ধরনের কোশ্চেন পত্র একটু দেখি। দেখেন এই বছর আপনাদের যে পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিল সেটা এখন সাক্ষ্য আইন থেকে, এখানে কোশ্চেন এসেছিল ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। তাহলে এই যে বিষয়টা কিন্তু হুবহু সেকশন তুলে দিয়েছে যে এইটাকে আপনি 60 ধারার আলোকে ব্যাখ্যা করুন যে ওরাল এভিডেন্সে কিভাবে ডিরেক্ট হবে, কেন ডিরেক্ট হবে, এইটা আপনি কি করবেন 60 ধারার আলোকে আপনি ব্যাখ্যা করুন, এটা কিন্তু জানতে চেয়েছে। তাহলে যে বিষয়টা, তাহলে এই ধরনের প্রশ্ন যদি আপনার খুব আনকমন হয়, যেমন আমরা খুব ভালোই জানি, বা এটা আপনাদের লজ্জার বিষয় না, আপনারা যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষা দেন অনেকেই আছেন যারা ইংরেজিতে খুব পারদর্শী না। তাহলে যেহেতু আপনি ইংরেজিতে খুব বেশি পারদর্শী না, তাহলে আপনার প্রশ্নটা ইংরেজির টার্মটা যদি কমন না পড়ে তাহলে তো আপনি অ্যান্সার করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তাহলে যে বিষয়টা, এই কারণে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি এই সাবজেক্টের কোন বিষয়টাকে ইংরেজিতে দেখব।
আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি যে আপনাকে কি আইডেন্টিফাই করতে হবে? ধরেন আমি দেওয়ানি কার্যবিধি পড়তেছি, দেওয়ানি কার্যবিধির কোন কোন বিষয়ে ইংরেজি টার্ম, কোন কোন ধারার ইংরেজি টার্মগুলো মনে রাখবো বা কোন কোন ধারার ইংরেজি টার্মগুলো আমি দেখবো, তাহলে এই বিষয়টাও কিন্তু আপনি পাবেন। কিভাবে পারবেন? আপনাকে একটু অ্যানালিটিক্যাল হতে হবে, একটু অ্যানালাইজ করতে হবে, তাহলে আপনি বুঝবেন। ধরেন আমি যদি বলি ফর এক্সাম্পল, আপনি যদি দেওয়ানি কার্যবিধির সেকশন 1 থেকে 26 পর্যন্ত প্রিপারেশন নেন যে এইখানে আপনি কি কি ইংরেজি টার্ম দেখবেন, আপনি মাত্র 4টা সেকশনের ইংরেজি টার্ম দেখলে হয়ে যায়। কি কি? সেকশন 10-এর, সেকশন 11, সেকশন 9, 10, 11, সেকশন 15। এই 4টা সেকশনের যদি আপনি ইংরেজি টার্ম দেখেন, এর বাইরে আসলে কোশ্চেন আসার সম্ভাবনা নাই এবং আসবে না। জিনিসটা বুঝতে পেরেছেন? তাহলে যে বিষয়টা বললাম যে এটা একটু আপনাকে বিশ্লেষণ করে বের করতে হবে বা বিশ্লেষণ করতে হবে। তাহলে আপনি যদি এইভাবে আইডেন্টিফাই করে করে পড়েন, তাহলে আপনার তো প্রশ্ন সব কমন পড়বে। তখনই স্টুডেন্টটা বলে স্যার কোশ্চেন মনে হয় আপনি করেছেন। কিভাবে? আপনাকে একটু অ্যানালিটিক্যাল হতে হবে। আপনার তো 1 থেকে 26 দ্বারা পর্যন্ত সব ইংরেজি ওয়ার্ড মনে রাখার দরকার নাই তো ভাই। আপনার দরকার হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনার লাগে, যেগুলো প্র্যাকটিক্যাল। এখন যে বিষয়টা এখানে দেখেন, সেকশন 10-11 নিয়ে বলেছি যে নো কোর্ট শ্যাল ট্রাই এনি স্যুট, এরপর বলেছি নো কোর্ট শ্যাল ট্রাই, এরপর বলেছি নো কোর্ট শ্যাল প্রসিড উইথ দ্য ট্রায়াল এনি স্যুট। ঠিক আছে, এই যে দুইটা কনসেপ্ট, এই দুইটা একটু মনে রাখেন। তাহলে কোনটা 10-এর কোনটা 11, তাহলে আপনি যখন সেকশনটা আইডেন্টিফাই করতে পারলেন, তখন তো আপনি 2-4 কথা লিখতে পারবেন। এরপর ধরেন হচ্ছে আমি যদি বলি যে সেকশন 9 থেকে একটা ইংরেজি টার্ম আছে কোর্ট টু ট্রাই অল সিভিল স্যুট আনলেস বার্ড, এটা একটু মনে রাখেন। তাহলে আপনি যদি এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে এই টপিকে কোন ইংরেজি টার্মটা মনে রাখবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার জন্য প্রস্তুতিটা খুব সহজ হবে। ঠিক আছে, এবং আশা করি যে তাহলে আপনার এই পরীক্ষার হলে গিয়ে ভেবাচাকা খেতে হবে না। ঠিক আছে, আচ্ছা, ইংরেজি টার্ম নিয়ে আমরা মোটামুটি কথা বললাম। এখন যে বিষয়টা সেটা হচ্ছে 3য় নাম্বার যে প্রশ্ন প্যাটার্নটা আসে আমাদের, সেটা হচ্ছে বিশ্লেষণধর্মী প্রশ্ন আসে। বিশ্লেষণধর্মী এটা নিয়ে খুব বেশি এখন কথা বলবো না, কারণ বিচার প্রক্রিয়া নিয়ে যেহেতু আলাপ করব, সুতরাং বিশ্লেষণধর্মী প্রশ্নটা আমরা বিচার প্রক্রিয়া যখন কথা বলবো তখন আমরা দেখব। বিশ্লেষণধর্মী প্রশ্ন 2 ধরনের প্রশ্ন আসে। একটা আসে সিম্পল বিশ্লেষণধর্মী প্রশ্ন, সিম্পল, যেটাকে আমরা বলি সাধারণ বিশ্লেষণধর্মী প্রশ্ন। আর একটা ধরনের বিশ্লেষণধর্মী প্রশ্ন আসে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিশ্লেষণধর্মী প্রশ্ন। অর্থাৎ সাধারণ বিশ্লেষণধর্মী প্রশ্ন আপনি পারবেন মোটামুটি, যেমন এইভাবে ধরেন একটা বিশ্লেষণধর্মী প্রশ্ন কি এসেছে যে আপনাদের দেওয়ানি কার্যবিধির প্রশ্নপত্রে যান, এখানে দেখবেন একটা প্রশ্ন এসেছে যে একতরফা ডিক্রি যদি প্রদান করে তাহলে এর বিরুদ্ধে কি কি প্রতিকার চাইবেন। তাহলে এটা আপনি একটু মাথা খাটালেই কিন্তু সিম্পলভাবে আপনি জানবেন যে এটার বিরুদ্ধে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে, একতরফা ডিক্রির বিরুদ্ধে রিভিউ চলে, একতরফা ডিক্রির বিরুদ্ধে এটা হচ্ছে বাতিলের দরখাস্ত দেওয়া যায়, সরাসরি বাতিলের প্রার্থনা করা যায়। এই যে বিষয়গুলো, এটা কিন্তু আপনি জাস্ট একটু অ্যানালাইজ করলেই পারতেছেন, একটু চিন্তা করলেই পারতেছেন। আর একটা হচ্ছে ধরেন প্র্যাকটিক্যাল। এই যে প্র্যাকটিক্যাল কোশ্চেনটা এসেছে দেখেন 2-এর খ নাম্বার প্রশ্ন বলছে মামলা দায়েরের পরবর্তী ঘটনা প্রবাহ আর্জিত বাদীর দাবিকৃত সুস্পষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে কিনা সংক্ষেপে বিচার প্রক্রিয়া থেকে দেয়া, বিচার প্রক্রিয়ার সময় আলাপ করবো। তাহলে দেখেন এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু মোর প্র্যাকটিক্যাল, অর্থাৎ এটা কিন্তু আপনার সাধারণ সেন্সে এটা আপনার কাজ করবে না, তাহলে এটাকে আপনার প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে। এখন প্র্যাকটিক্যাল পড়তে হলে কি লাগবে? আপনি তো কোর্টে যান না ভাই, আপনি তো চান না কোর্টে, বা গেলেও তো আপনার সিনিয়র আপনারা শিখায় না, বা আইনজীবী হওয়া ছাড়া আদালতে গিয়ে শেখাটা অনেক মুশকিল। তাহলে আপনি কিভাবে শিখবেন? আপনার এই জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বিচার প্রক্রিয়া বইটা পড়তে হবে। এটা হচ্ছে মোস্ট প্র্যাকটিক্যাল বুক। এবং এখানে যতগুলো ব্যতিক্রমধর্মী বিশ্লেষণধর্মী প্রশ্ন এসেছে সবগুলো এখান থেকে এসেছে। আমি আজকের ক্লাস আপনাকে দেখাই দেব, বোঝা গেল? তাহলে যে বিষয়টা পেলাম যে বিশ্লেষণধর্মী প্রশ্ন নিয়ে আরেকটু পরেই আমরা বিচার প্রক্রিয়া থেকে দেখব। সাধারণভাবে বললাম যে 2 ক্যাটাগরির প্রশ্ন আসে, সাধারণ এবং প্র্যাকটিক্যাল। এইটা জানতে হলে আপনার বিচার প্রক্রিয়াটা পড়তে হবে। 4র্থ যে প্যাটার্নের প্রশ্নগুলো আসে, সেই প্যাটার্নের প্রশ্নগুলোকে আমরা বলে থাকি ফ্যাক্ট বেসড কোশ্চেন, অথবা আমরা বলে থাকি প্রবলেম বেসড কোশ্চেন। আবারও বলি, আমাদের 16 জুলাই থেকে নতুন 15 জুলাই থেকে বার কাউন্সিল লিখিত নতুন ব্যাচ শুরু। আপনারা যারা একটা লং টাইম প্রিপারেশন নিতে চান এবং এই রকমের অ্যানালাইজ করে করে 7টা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ কি এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে তার আন্ডারে আপনার 7 প্যাটার্নে কি কি দেখতে হবে সব বিষয়গুলো থাকবে। আর অফলাইনে 12 জুলাই 11 জুলাই ফ্রি ক্লাস আছে অফলাইনে, অনলাইনে ফ্রি ক্লাস 13 জুলাই রাত 9:30 আর ক্লাস শুরু 15 জুলাই। 13 জুলাই পর্যন্ত ভর্তি নিচ্ছি আমরা, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি আমরা প্রবলেম বেসড প্রশ্ন। প্রবলেম বেসড কোশ্চেনের 3 ক্যাটাগরির প্রশ্ন পাই। একটা ক্যাটাগরির পাই হুবাহু আপনার হচ্ছে
মূল আইন থেকে দেয়, মূল আইনের উদাহরণ থেকে। আরেকটা পাই যেটা হচ্ছে আমরা বলে থাকি কেস ল বেসড, বা হ্যাঁ যেটাকে আমরা বলে থাকি নজির বেসড কিছু কোশ্চেন থাকে। আরেকটা ধরনের প্রবলেম পাই, যে প্রবলেমটা আমরা হচ্ছে যেটা পাই মূল বিষয়বস্তু থেকে প্রবলেম। তাহলে দেখেন একটা আমরা পাই মূল আইনের যে উদাহরণগুলো আছে। আচ্ছা শেয়ার দিয়ে একটু ডান লিখে ফেলবেন, আর শেয়ার যারা যুক্ত হয়েছেন আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন এবং বোঝা যাচ্ছে কিনা আলোচনা সেটা একটু জানাবেন। মূল আইন, এই মূল আইন থেকে এবার দেখবেন অনেকগুলো কোশ্চেন এসেছে। পেনাল কোডের যে উদাহরণগুলো যেটা এসেছে, পেনাল কোডের উদাহরণ এগুলো মূল আইন থেকে এসেছে। আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57 ধারা থেকে একটা প্রশ্ন এসেছে। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে মূল আইনের এখন কি আপনি সব উদাহরণ পড়ে ফেলবেন? আমি বলেছিলাম আপনাদের ক্লাসে, ধরেন আমি যদি বলি যে আপনার সিপিসিতে যদি মূল আইন থেকে কোন কোন উদাহরণ দেখবেন, সিপিসিতে ধরেন আমি সিআরপিসি বললাম, সিআরপিসিতে আপনি মূল আইন থেকে কি কি উদাহরণ দেখবেন? সিআরপিসিতে মূল আইন থেকে উদাহরণ দেখবেন আপনার চার্জ গঠনের জায়গায় কিছু উদাহরণ আছে, 403 ধারায় কিছু উদাহরণ আছে। আচ্ছা আমি যদি বলি যে আপনি পেনাল কোড থেকে কোন কোন উদাহরণগুলো দেখবেন, আমি কিন্তু স্পেসিফিক্যালি আপনাদের ক্লাসে দাগিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম এবং সম্ভাব্য কোশ্চেনে দিয়েছিলাম। তাহলে দেখবেন যেগুলো দাগিয়ে দিয়েছি বলে দিয়েছি এইগুলো থেকেই কোশ্চেন এসেছে। এখন কিভাবে এটা, সেটা হচ্ছে দেখেন এই যে উদাহরণগুলো যেগুলো একটু ব্যতিক্রম উদাহরণ, অর্থাৎ সিম্পল জিনিসটা সবাই জানে, ঠিক আছে। ধরেন আপনার চোখের সামনে একটা ম্যাঙ্গো আছে, সাধারণ আম, ধরেন আম্রপালি। তাহলে আম্রপালি যদি দেওয়া হয় আপনি সবাই বলতে পারবেন এটা একটা আম, বা এটা ধরেন আপনার কাছে সামনে একটা হিমসাগর আছে, দেখলেই বুঝতে পারবেন আম। কিন্তু ব্যানানা ম্যাঙ্গো দেখছেন একটু এক্সেপশনাল, আপনার চোখের সামনে যদি একটু দূর থেকে দেখানো হয় এইটা কি, আপনি কিন্তু মাঝে মাঝে বলবেন এটা কলা, ঠিক আছে, কারণ ওটা একটু এক্সেপশনাল। তাহলে যে বিষয়টা পরীক্ষক আপনাকে চায় কি, পরীক্ষক চায় যেগুলো সাধারণ উদাহরণ আছে, অর্থাৎ মূল বিষয়বস্তু বুঝে আপনি এই জিনিসটা বুঝতে পারতেছেন, এই ধরনের উদাহরণগুলো থেকে সাধারণত কোশ্চেন করে না। যেগুলো একটু ব্যতিক্রমী, অর্থাৎ যেখানে আপনি একটু কনফিউজড হতে পারেন, সেই উদাহরণগুলো দিয়ে কোশ্চেন করে। আর পেনাল কোড থেকে যদি আজকে বলি, এখন বলি, ভবিষ্যতে বলবো, পেনাল কোড থেকে যদি আপনার প্রবলেম আসে তাহলে অবশ্যই পেনাল কোড থেকে উদাহরণ দিয়ে প্রবলেম আসবে, কারণ পেনাল কোডে হিউজ টাইপস অফ উদাহরণ দেয়া আছে। এর বাইরে যদি প্রশ্ন আসে বিচার প্রক্রিয়ার চার্জ গঠনের অধ্যায় কিছু পেনাল কোডের উদাহরণ দেয়া আছে, এইগুলো থেকে প্রশ্ন, ঠিক আছে। তাহলে মূল আইনের যে উদাহরণ এগুলো আপনাকে জানতে হবে যে কোন সেকশনের কোন উদাহরণটা দেখবেন, কোন আইনের কোন উদাহরণগুলো দেখবেন। এগুলো বললাম যে একটু ব্যতিক্রমীগুলো দেখতে হবে। নজির, নজির থেকে যেমন আপনারা ধরেন এবার যে কোশ্চেনটা এসেছে 4-এর খ, এটা হুবহু নজির থেকে কোশ্চেন এসেছে, বিচার প্রক্রিয়া থেকে কোশ্চেন এসেছে। অর্থাৎ যে সেকেন্ড এফআইআর বা থার্ড এফআইআর যে এফআইআর হতে পারে, এই যে বিষয়টা এটা কিন্তু উচ্চ আদালতের রায়ের মাধ্যমে এসেছে। গত বছর নজির থেকে প্রবলেম এসেছিল, যেমন হচ্ছে আপনার যে বিবাদী পক্ষের বা আসামি পক্ষের ডকুমেন্টগুলো চার্জ গঠনের সময় বিবেচনায় নিতে পারবে কিনা, এটাও কিন্তু নজির থেকে এসেছে। তাহলে এই নজির থেকে কিছু কোশ্চেন আসে, এগুলো কোথায় পাবেন? বিচার প্রক্রিয়ায় পাবেন, ঠিক আছে। আপনাকে কষ্ট করে অমুক বই তমুক বই দেখতে হবে না, জাস্ট এই একটা বই দেখবেন। এটার ক্ষেত্রে একটা বই। বিচার প্রক্রিয়া কিভাবে পড়বেন সেটা নিয়ে কথা বলবো। এরপর যেটা মূল বিষয়বস্তু, মূল বিষয়বস্তু থেকে এটা জাস্ট বানাইয়ে দেওয়া, আপনাকে কোশ্চেনটা একটু বানিয়ে দেবে যে আপনি যে বিষয়টা আপনি জেনেছেন, যে বিষয়টা আপনি পড়েছেন, এই বিষয়টা যে বিষয়টা আপনি পড়েছেন, যে বিষয়টা আপনি জেনেছেন, এই বিষয়টার আপনার গভীরতা কতটুকু। এই জন্য তারা কি করবে, মাঝে মাঝে একটু প্রশ্নগুলো বানাই দেয়, একটু ঘুরিয়ে দেয়। যেমন আপনাকে ধরেন আমি যদি প্রশ্ন করি যে আপনি একটা স্থাবর সম্পত্তি আছে, এই স্থাবর সম্পত্তি ধরেন এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তি কি করলো, খনন করে মাটি নিয়ে গেল। অথবা ধরেন এই যে সম্পত্তি আছে, পাশে একজন ব্যক্তির সম্পত্তি আছে, কয়ের একটা সম্পত্তি, ক্ষয়ের একটা সম্পত্তি, ক তার সম্পত্তি থেকে মাটি কাটলো, এই মাটি কাটার কারণে ক্ষয়ের সম্পত্তি ধসে গেল। এখন ক্ষয় একটা ক্ষতিপূরণের মামলা করছে, খ কি করছে, ক্ষতিপূরণের মামলা, কারণ তার সম্পত্তি ধসে পড়ছে কয়ের কার্যের কারণে, কয়ের বিরুদ্ধে একটা ক্ষতিপূরণের মামলা করছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ক আছে, এই ক বসবাস করে ঢাকায়, সম্পত্তিটা হচ্ছে যশোরে, তাহলে সম্পত্তিটা যশোরে, ক বসবাস করে ঢাকায়। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি বা আপনাকে যদি আমি বলি যে এই ব্যক্তি মামলাটা কোথায় করবে, খ কোথায় মামলা করবে, ঠিক আছে, তাহলে আপনারা একটু উত্তর দেন যে খ কোথায় মামলা করবে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো হচ্ছে মূল বিষয়বস্তু দিয়ে প্রশ্ন। তাহলে আপনাদের একটু উত্তরের অপেক্ষায় যে এই যে খ কয়ের বিরুদ্ধে মামলা করবে কোথায়, যশোরে করবেন নাকি ঢাকায় করবেন নাকি দুই জায়গায় করতে পারবে, ঠিক আছে, একটু জানাবেন।
তাহলে আবার বলি, যেটা কিন্তু একটা ক্ষতিপূরণের মামলা। কে ক্ষতিপূরণ চাচ্ছে? খ চাচ্ছে। কার বিরুদ্ধে? ক এর বিরুদ্ধে। সম্পত্তিটা যশোরে, ক্ষতিপূরণ, ক্ষতির কাজটা হচ্ছে যশোরে, ক ঢাকা, বসবাস করে ঢাকায়। দ্যাটস কোশ্চেন। কোশ্চেন না বুঝলে কিওয়ার্ড লিখবেন, আমি কোশ্চেনটা আবার রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এখানে কিন্তু ক্ষতিপূরণের বিষয় থাকলেও এই যে একজন লেখছেন হাইকোর্টে মামলা করবে, সাবাস। আচ্ছা দেখেন, এখানে যারা দুই জায়গায় বলতে চেয়েছেন, দুই জায়গায়, তাদের উত্তর কিন্তু ভুল। কেন ভুল উত্তর? দেখেন আমি বলছি, এটা কিন্তু মূল বিষয়বস্তু থেকে আমি কোশ্চেন দিয়েছি। সম্পত্তিটা স্থাবর সম্পত্তি। কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। সেকশন 16 অনুযায়ী স্থাবর সম্পত্তি নিয়ে যত প্রশ্ন থাকুক সব হচ্ছে যেখানে কারণটা উদ্ভব হয়, এই কারণ উদ্ভবের মধ্যে যে আদালতের এখতিয়ার আছে সেই আদালতে মামলা করতে হবে। তাহলে আপনাকে এটা সেকশন 16 অনুযায়ী মামলা করতে হবে যশোরে, ঢাকায় মামলা করার কোনো সুযোগ নাই, দুই জায়গায় মামলা করার কোনো সুযোগ নাই। তাহলে যারা বলছেন যে সেকশন 19-এ যাবে, এই যে কেন সেকশন 19-এ যাবে এই যে বলছেন, এটা কিন জন্য বলছেন? আপনি মূল বিষয়বস্তুর জ্ঞান ভালো করে রাখেন না, অথবা আপনাকে এইভাবে কেউ শিখায় নাই, ঠিক আছে? তাহলে যে বিষয়টা বললাম যে এইভাবে আপনাকে কনফিউজ করার জন্য প্রশ্নগুলো দেয়, যে আপনার কাছাকাছি দুইটা বিষয় দেখেন, সেকশন 16 এবং সেকশন 19-এর ক্ষতিপূরণ কাছাকাছি, দুইটাই ক্ষতিপূরণ। একটা হচ্ছে আপনার অস্থাবরের ক্ষতিপূরণ, আর একটা হচ্ছে স্থাবরের ক্ষতিপূরণ। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছেন? যে আপনাকে যে মূল বিষয়বস্তু দিয়েও কিন্তু আপনাকে প্রবলেম দিয়ে কনফিউশনে ফালাতে পারে, যেগুলো কাছাকাছি বিষয় আছে তখন কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। তাহলে আমাদের পড়তে হবে এইভাবে, যে আমাদেরটা একটু বিশ্লেষণ করে বিষয়টাকে পড়তে হবে, ঠিক আছে? ওই যে বললাম, একটা টপিক ধরে এই টপিকের আন্ডারে 7 প্যাটার্নে কি কি কোশ্চেন আসতে পারে, কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের সামনে অগ্রসর। আশা করি বুঝেছেন। যারা শেয়ার দেন না, শেয়ার দিয়ে একটু ডান লিখবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবেন। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের নতুন বার লিখিত প্যাকেজে, এটা 15 জুলাই থেকে শুরু হবে, 13 জুলাই আমরা একটা ফ্রি ক্লাস নিব। আর যারা অফলাইনে যুক্ত হতে চান, 12 জুলাই 11 জুলাই ফ্রি ক্লাস আছে, ঠিক আছে? RS হোম সেন্টারে, ফার্ম গেটে RS হোম সেন্টারে G20 নম্বর রুমে যারা যুক্ত হতে চান বা ক্লাসে পার্টিসিপেট করতে চান একটু জানাবেন, বা এই নাম্বারে ফোন দিবেন। যারা ভর্তি হতে চান লিখিত প্যাকেজে তারাও জানাবেন। তাহলে এইটা দেখেন, এখন আমরা যে বিষয়টা, সেটা হচ্ছে এই প্রবলেমেটিক অনেক সময় পারি, কিন্তু এটা সঠিকভাবে উত্তর করতে অনেকগুলো প্রবলেম আছে প্রবলেমেটিক নিয়ে। একটা হচ্ছে আপনি প্রবলেমেটিক আইডেন্টিফাই করতে পারেন, সঠিকভাবে উত্তর করতে পারেন না। আর একটা হচ্ছে সঠিকভাবে উত্তর করতে পারেন, প্রবলেমেটিক আইডেন্টিফাই করতে পারেন না। একটা আছে আপনি প্রবলেমেটিকের কিছু অংশ বুঝেন, কিছু অংশ বুঝেন না। একটা আছে প্রবলেমেটিক বুঝেন, কোন সেকশন হবে সেইটা বুঝেন না। এই ধরনের অনেকগুলো প্রবলেম আছে, ঠিক আছে? এটা নিয়ে ভিন্ন একটা ক্লাসে আলাপ করবো, যে প্রবলেমেটিকটার উপর, শুধুমাত্র প্রবলেমেটিকের উপর একটা আলাপ করবো, কিভাবে উত্তর করবেন, কিভাবে আইডেন্টিফাই করবেন, কোন মেথডে আপনার সেকশনটা আইডেন্টিফাই করতে পারবেন, সেকশন যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিভাবে উত্তর করবেন, এটা নিয়ে ভিন্ন একটা ক্লাসে আলাপ করব, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে এবং আলোচনাটা একটু দ্রুত অগ্রসর হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে প্রবলেম বেসড এই 3 ধরনের প্রশ্নগুলো আসে, মূলায়, নজির এবং মূল বিষয়বস্তু থেকে। এরপরে আসি আমরা, সেটা হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা বলবো মুসাবিদা নিয়ে। মুসাবিদা হচ্ছে এবার আপনাদের যে ইন্টারেস্টিং একটা মুসাবিদা এসেছে, মুসাবিদাটা এসেছে রিভিশন থেকে, ঠিক আছে? তাহলে মুসাবিদার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন, মুসাবিদা নিয়ে আপনাদের অনেক বেশি ভয় আছে। মুসাবিদা নিয়ে অনেকগুলো ফ্রি ক্লাস নিয়েছি, আপনারা এই গ্রুপ পেয়ে যাবেন। এটা ভয় থাকার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এই কারণে যে মুসাবিদাটা আপনাকে, আমরা 2 প্যাটার্নের মুসাবিদা পাই। একটা মুসাবিদা পাই আমরা যেটাকে বলে থাকি মোকদ্দমা, শুরুতে আমরা বলতে পারি দেওয়ানি মুসাবিদা। আরেকটা মুসাবিদা পাই যেটাকে আমরা বলে থাকি ফৌজদারি মুসাবিদা। তাহলে এই দেওয়ানি মুসাবিদায় আমরা আবার 3 প্যাটার্নের বিষয় পাই, 2 প্যাটার্ন বলতে পারি। একটা হচ্ছে আমরা পাই মোকদ্দমা, আর একটা পাই যাচ্ছে আমরা দরখাস্ত, এই আপিলের দরখাস্ত, রিভিশনের দরখাস্ত, এগুলো দরখাস্তের ইনক্লুডেড। ইন্টারিম অর্ডার চেয়ে দরখাস্ত, এগুলো দরখাস্তের মধ্যে ইনক্লুডেড। ফৌজদারি মামলা আমরা 2 প্যাটার্নের মুসাবিদা পাই, সেটাও একটা হচ্ছে মামলার মুসাবিদা, আর একটা হচ্ছে বিভিন্ন দরখাস্তের মুসাবিদা।
তাহলে দেখেন এই মুসাবিদার, যে কোনো মুসাবিদার দরখাস্ত হোক মোকদ্দমা হোক, এই মুসাবিদার তিনটা পার্ট আছে। একটা হচ্ছে প্রথম অংশ, একটা হচ্ছে সেকেন্ড অংশ বা দ্বিতীয় অংশ, আর একটা হচ্ছে থার্ড পার্ট বা তৃতীয় অংশ। দেখেন মুসাবিদার, যে কোনো মুসাবিদার আপনি যদি সেকেন্ড অংশ, যেটাকে আমরা বলে থাকি বডি, এই বডিটাকে চেঞ্জ করে ফেলেন, তাহলে এই বডিটাকে যদি আপনি শুধুমাত্র চেঞ্জ করে ফেলান, আপনার মুসাবিদা টোটালি চেঞ্জ। অর্থাৎ যে কোনো মুসাবিদায়, বিশেষ করে দেওয়ানি, দরখাস্ত এবং মোকদ্দমায় আপনার খুব সহজে মুসাবিদা করার উপায় হচ্ছে একটা হচ্ছে আপনাকে এটাকে তিনটা পার্টে বিভক্ত করতে হবে। প্রথম অংশ থার্ড অংশ সবসময় সেম থাকবে, জাস্ট এই মাঝখানে পরিবর্তনটা আসবে। যেমন আমি যদি আপনাকে, এবং আপনাদের ক্ষেত্রে সুবিধার যেটা, সেটা হচ্ছে এখন কিন্তু মুসাবিদা বলে না যে আপনি আরজি সংশোধনের একটা মুসাবিদা লিখুন, বলে না আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার একটা মুসাবিদা লিখুন। আপনাকে কিন্তু একটা ফ্যাক্ট দেয়, ফ্যাক্ট, এই ফ্যাক্টের আলোকে আপনার সাজানোটা খুব সহজ। অর্থাৎ আপনি এটা হচ্ছে একটা, জাস্ট বলতে পারেন একটা খাম, অথবা এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা, কি বলা যায়, এইটার মধ্যে আপনার জাস্ট হচ্ছে ওই প্রবলেমটাকে ঢুকাইলেই দেখবেন একটা মুসাবিদা হয়ে বের হয়েছে। যেটা এটা এমন একটা আপনার হচ্ছে সাজ বলতে পারি, সাজ, পিঠা সাজ দেখছেন না, যে আপনি আঠা ময়দা গুলে ওই সাজের উপর দিয়ে দিলে ওটা অটোমেটিক্যালি পিঠা হয়ে যাচ্ছে, জাস্ট সেম। এটা হচ্ছে একটা সাজ। এই সাজের উপর যদি আপনি জাস্ট ওই যে ফ্যাক্টটা দিল আপনাকে পরীক্ষক, এইটা সেকেন্ড অংশে ঢুকাই দিলে আপনার হচ্ছে এটা মুসাবিদা হয়ে গেল। ঠিক আছে, এখন যে বিষয়টা আর কি বলবো সেটা হচ্ছে, ধরেন আপনাকে, এটা মুসাবিদা নিয়ে অনেক আলাপ করছে, শুধু সংক্ষেপে একটু কথা বলি। সেটা হচ্ছে, ধরেন আপনাকে যদি আমি বলি যে আপনি একজন ব্যক্তি, কি হয়েছে, আপনার একটা স্থাবর সম্পত্তি আছে, ওই ব্যক্তি কি করতেছে, আপনার স্থাবর সম্পত্তিতে প্রবেশ করে ওই সম্পত্তিতে তিনি আপনাকে বেদখল করতে চাচ্ছেন, এই উদ্দেশ্যে ইট বালু জমা করে এই আপনার সম্পত্তির পাশে ইট বালু সিমেন্ট এগুলো তিনি রেখেছেন, এবং যে কোনো সময় আপনাকে এখানে দখলচ্যুত করবে এই মর্মে অন্যদেরকে বলে বেড়াচ্ছেন বা হুমকি দিচ্ছেন। তাহলে এখন যদি বলা হয় যে আপনি কি মুসাবিদা করবেন, তাহলে দেখেন এই মুসাবিদা করতে হলে মুসাবিদাকে আগে আইডেন্টিফাই করতে হয়। এই আইডেন্টিফাই করতে হলে আপনাকে একটু বেসিক বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন আমরা যদি মোকদ্দমার মুসাবিদাগুলো পাই, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী হয়। আবার যদি দরখাস্তের মুসাবিদা পাই, এগুলো হচ্ছে হয় আপনার দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। ঠিক আছে, সুতরাং আপনাকে একটু বেসিক জানতে হবে। এই বেসিক জেনে আপনি যদি এই টেকনিকটা ফলো করেন, অর্থাৎ এই যে একটা মুসাবিদাকে তিনটা পার্টে বিভক্ত করে আপনি যদি বডিটা প্রথম এবং থার্ড পার্ট আলাদা করে এই বডিটায় আপনার মূল বিষয়বস্তু বসিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মুসাবিদাটা করা খুব সহজ। আপনার একটা মুসাবিদাও মুখস্থ করতে হবে না। অর্থাৎ আপনি জাস্ট এই কনসেপ্টের উপর একটু বেসিক ধারণা রাখবেন, এবং এই বেসিক ধারণার উপর ভিত্তি করে আপনি জাস্ট এটাকে বসিয়ে দিবেন, শেষ, মুসাবিদা হয়ে বের হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে আর বেশি কথা বলবো না, যেহেতু একটা ওভারঅল ক্লাস নিচ্ছে আপনাদের প্রস্তুতি সম্পর্কিত। এরপর আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা কথা বলবো পার্থক্য নিয়ে প্রশ্ন আসে। এখন পার্থক্য নিয়ে প্রশ্ন আসে, এবার একটা পার্থক্য দিয়ে প্রশ্ন এসেছিল 191 192 দ্বারা। এটা আমাদের সম্ভাব্য কোশ্চেনে ছিল, এটা স্টুডেন্টদেরকে পড়িয়েছি। এখন বলতে পারেন যে ভাই বা স্যার আপনারা কিভাবে এটা পারেন, আপনি কিভাবে এটা পারেন? দেখেন, আপনার খুব একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই হয়। পার্থক্যগুলো আইডেন্টিফাই করার জন্য কোন পার্থক্যগুলো আসতে পারে, ধরেন আমি যদি বলি মার্ডার এবং কনস্পাইরেসি, এই পার্থক্য আসার জীবনে কোনো সম্ভাবনা আছে বলেন? আমি বললাম মার্ডার এবং কনস্পাইরেসির মধ্যে আপনাকে পার্থক্য পড়াইলাম, এই পার্থক্য পড়ার মানে হচ্ছে আপনার ওয়েস্টিং অফ টাইম। আমি যদি বলি যে আপনি একটা পার্থক্য করেন, ধরেন হচ্ছে অপহরণ এবং আপনার হচ্ছে বললাম যে প্রতারণা, এটার একটা পার্থক্য লিখেন, এই পার্থক্য পড়ার মানে হয় না। তাহলে যে বিষয়টা, সেটা হচ্ছে যে বিষয়টার সাথে সম্পর্ক আছে, সম্পর্ক আপনাকে পার্থক্য করতে বলবে এইটার সাথে, তাহলে যে বিষয়ের সাথে যার সম্পর্ক আছে আপনাকে পার্থক্য করতে বলবে এই সম্পর্ককে জানি আপনি আলাদা করার আপনার মেধা তৈরি হয়েছে, এই কারণে আপনাকে পার্থক্য করতে বলবে। আপনারা কিছু উদাহরণ দেন দেখি, আমি কিছু বলি। যেমন পেনাল কোডের 34 ধারার সাথে 149-এর পার্থক্য আসতে পারে, পেনাল কোডের 34-এর সাথে 149, 109, 120-এর খ, এইগুলোর পার্থক্য আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপর ধরেন মার্ডারের সাথে কালপেবল হোমিসাইডের পার্থক্য আসতে পারে। ঠিক আছে, আপনার মার্ডারের সাথে আপনার অ্যাটেম্পট টু মার্ডারের পার্থক্য আসতে পারে, মার্ডারের সাথে আপনার অ্যাটেম্পট টু কালপেবল হোমিসাইডের পার্থক্য আসতে পারে। ঠিক আছে, আপনার ধরেন হচ্ছে চুরির সাথে দস্যুতা ডাকাতির এইগুলোর পার্থক্য আসতে পারে।
আপনার হচ্ছে প্রতারণার সাথে আপনার হচ্ছে 406 420-এর পার্থক্য আসতে পারে। তাহলে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আপনার জালিয়াতির সাথে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এটার পার্থক্য আসতে পারে, কারণ এটার সাথে একটা সম্পর্ক আছে। তাহলে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আপনার মিথ্যা দলিল তৈরি করার ক্ষেত্রে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে একটা পার্থক্য আসতে পারে। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে যেটার সাথে যার সিমিলারিটি আছে, যেমন আমি যদি সিপিসিতে ধরি, সিপিসিতে আপনার পার্থক্য হলে সেকশন 22 সেকশন 24-এর মধ্যে পার্থক্য আসতে পারে, কিন্তু আমি যদি সেকশন 3-এর সাথে 9-এর মধ্যে কোনো পার্থক্য আসার সম্ভাবনা আছে। যদি সিপিসিতে বলি দেওয়ানি কার্যবিধি সেকশন 10 সেকশন 11-এর মধ্যে পার্থক্য আসতে পারে, ঠিক আছে। আমি যদি বলি সেকশন 16-এর সাথে সেকশন 19-এর পার্থক্য আসতে পারে। তাহলে যে বিষয়টা যেটার মধ্যে সিমিলারিটি আছে, পরীক্ষক চায় এই সিমিলারিটির মধ্য থেকে আপনি হচ্ছে এটার পার্থক্যগুলো বের করেন, অর্থাৎ আপনি আসলে কতটুকু বেসিক জানেন, এই বেসিকটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে পার্থক্যগুলো দেয়। তাহলে আমরা এই রকমের যেগুলো পার্থক্য আসতে পারে এই পার্থক্যগুলো আমরা সম্ভাব্য আকারে দেখে তারপর একটু প্রিপারেশন নেব। আচ্ছা, এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে পার্থক্য উত্তর করার খুব সহজ উপায় আছে। পার্থক্য উত্তর করার সহজ উপায় হচ্ছে আপনি 3-4টা পার্থক্য এমনিই করতে পারবেন। প্রথম হচ্ছে আপনি মূল বিষয়বস্তুগত একটা পার্থক্য করতে পারেন, সংখ্যাগত একটা পার্থক্য করতে পারেন, ধারাগত একটা পার্থক্য করতে পারেন, উদাহরণগত একটা পার্থক্য করতে পারেন। অর্থাৎ আপনার পার্থক্য কমন পড়ে নাই, আপনি 2টা বিষয়বস্তু সম্পর্কে জানেন, আমরা 4-5টা পার্থক্য এমনিই করতে পারবেন যদি আপনি একটু বুদ্ধিমান হন, ঠিক আছে। আর যদি আপনি একটু বুদ্ধিমান না হন, অর্থাৎ আপনার বেসিকটা যদি খুব দুর্বল থাকে, তাহলে পরীক্ষার হলে গিয়ে বলবেন না হ্যাঁ আমার তো পার্থক্য কমন পড়ে নাই, তাহলে আমি কিভাবে এটা পারবো, স্যার তো এটা পড়ায় নাই, আমি তো জীবনে এটা শুনি নাই, পার্থক্য শুনি না, আমি পড়ছি কিন্তু পার্থক্য শুনি নাই, ঠিক আছে। তাহলে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আপনাকে এই কারণে একটু বেসিক ঠিক রেখে বা বেসিক ক্লিয়ার করে আপনাকে পড়াশোনাটা করতে হবে। এরপরে আমরা আরেকটা ধরনের প্রশ্ন পাই, যে প্রশ্নটাকে আমরা বলে থাকি নজির। তাহলে নজিরের বিষয়ে একটু বলি, যে নজির নিয়ে অনেক স্টুডেন্টদের অনেক কনফিউশন আছে। এবারের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের আলোকে একটু কথা বলবো। দেখেন, নজিরের যে বিষয়টা আবারও বলবো, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ক্লাসটা শেয়ার দেন, শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন, ডান লিখে আমাদের যে স্পেশাল হ্যান্ড নোট, যেটা এবার বিক্রিযোগ্য নয়, সেই হ্যান্ড নোটটা ফ্রিতে পেয়ে যেতে পারেন। আর আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন, কারা কারা শেয়ার দিচ্ছেন একটু দেখতে চাই, শেয়ার দিয়ে একটু ডান লিখেন আইনের বিভিন্ন গ্রুপে, আপনার টাইম লাইনে দিলে হবে, যখন আপনার এই সেশনটা দেখা প্রয়োজন হবে আপনি চাইলে তখন দেখে নিতে পারবেন। তাহলে একটু নজির নিয়ে কথা বলি। নজিরের যে বিষয়টা, নজির হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে স্পেসিফিক্যালি যদি বলে দেয় যে আইনগত বিশ্লেষণ করুন, আইনগত বিশ্লেষণ, অথবা আপনাকে যদি সরাসরি বলে দেয় সংশ্লিষ্ট নজির উল্লেখ করে, অথবা যদি বলে উচ্চ আদালতের রায় উল্লেখ করে, এইভাবে যদি বলে দেয়, তাহলে এই সব ক্ষেত্রে হ্যাঁ সাইফুল ইসলাম ডান লিখেছেন, শেয়ার দিয়েছেন, আর কে দিয়েছেন, এইভাবে যদি প্রশ্নটা করে, দ্যাট মিনস হচ্ছে এই ক্ষেত্রে নজিরটা উল্লেখ করা ম্যান্ডেটরি। যদি আপনাকে এইভাবে আপনি ম্যান্ডেটরি নজিরটাকে উল্লেখ না করেন, যে কোনো প্রবলেম দিয়ে বললো এটাকে আপনার এই প্রবলেমের বিষয়বস্তুটা কোথায় নাই, মূল আইনে নাই, তাহলে আপনাকে বললো যে আইনগত বিশ্লেষণ করুন, অথবা বললো নজিরের আলোকে আলাপ করুন, অথবা বললো উচ্চ আদালতের রায় অনুযায়ী আপনি আলোচনা করুন, তাহলে এই সকল ক্ষেত্রে নজিরটা দেওয়া বাধ্যতামূলক। আপনি যদি না দেন আপনি নম্বর কম পাবেন। আর এটা হচ্ছে কখন বাধ্যতামূলক না, আপনাকে উচ্চ আদালতের রায়টাই কিছু বললো না, বললো যে এটাকে শুধুমাত্র বললো এটাকে বিশ্লেষণ করুন, অথবা বললো একটা প্রবলেম দিয়ে বা একটা ফ্যাক্ট দিয়ে বললো ঠিক আছে এটাকে আলোচনা করুন, তাহলে আপনাকে নজিরের নাম লেখা বাধ্যতামূলক না। কি লেখা বাধ্যতামূলক না? নাম লেখা বাধ্যতামূলক না। জাস্ট আপনি ওই নজিরের যে ফ্যাক্টটা ছিল সেই ফ্যাক্টটা উত্তর তুলে দিলেই আপনার চলবে। ধরেন আমি যদি বলি যে আপনাকে প্রশ্নকর্তা প্রশ্ন করেছে যে দেওয়ানি আদালতের এখতিয়ারচ্যুতি, নামমাত্র এখতিয়ারচ্যুতি ঘটানো যায় না, বিশ্লেষণ করুন, তখন কিন্তু আপনার ওই যে নজির 1 BL-CID 67 এই যে মামলার যে নজির, এটা দেওয়ার দরকার নাই। অর্থাৎ আপনি চাইলে ওটার ফ্যাক্টটা আপনি উল্লেখ করতে পারেন যে মা বাবার সাথে এরকম একটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, তাদের মধ্যে এরকম একটা চুক্তি ছিল, সন্তানকে এইরকমের দিন দেখতে দিবে, তারপর একটা বাবা মামলা করলো চুক্তি বলবতের, মা কি করলে এই ফ্যাক্টটা কিন্তু আপনি লিখে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার স্পেসিফিক্যালি ওই এই নজিরের নাম না উল্লেখ করে যদি আপনি ফ্যাক্টটা উল্লেখ করেন যে উচ্চ আদালতে আমরা দেখতে পাই উচ্চ আদালতের রায় অনুযায়ী এই ঘটনা ঘটেছিল, তখন বলছে দেওয়ানি মামলা চলবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন?
তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কখন, যদি আপনাকে বলে শুধুমাত্র বিশ্লেষণ করুক, শুধুমাত্র আলোচনা করুন। যদি চাই আইনগত বিশ্লেষণ করুন, উচ্চ আদালতের রায় অনুযায়ী বিশ্লেষণ করুন, নজির অনুযায়ী বিশ্লেষণ করুন, তখন কিন্তু এই প্রশ্ন আসলেই, সেম প্রশ্ন এসেছে, আপনাকে কিন্তু স্পেসিফিক্যালি মামলার নাম্বারটা লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা, এখন ধরেন আপনি এফআইআর এর নজিরটা মুখস্থ করিয়েছিলেন, কেমনে সেটাই আসলে আমি পরীক্ষার হলে বসে প্রশ্নটা লিখছি আর মনে মনে আপনাকে ভাবছি। এরকম আপনারা অনেকেই ভাবছেন এবং অনেকেই বলেছেন যে প্রশ্নটা বোধহয় আমি করেছি। আসলে বিষয়টা হচ্ছে, আচ্ছা তাহলে এই বিষয়টা আমি বলবো যে আমি কিভাবে এরকম কমন ফলাই দিলাম, এটা বলবো। এবার এটা এই বছর না, প্রত্যেক বছরই এই বিষয়টা হয় এবং হয়েছে এবং ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। তাহলে যে কনসেপ্টটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে বিষয় নজিরে। ধরেন এবার যে একটা কোশ্চেন এসেছে, এই যে 161 দ্বারা জবানবন্দি হবে না এফআইআর হবে। এরপর দেখেন লাস্টে বলছে এই মর্মে প্রাসঙ্গিক আইন উল্লেখ করে উত্তর দিন। তাহলে এই মর্মে যখন আপনাকে প্রাসঙ্গিক আইন উল্লেখ করে উত্তর দিতে হবে, এই কনসেপ্ট আসলে আপনার সিআরপিসিতে নাই, আছে একটু হিন্টস দেয়া আছে। মূল আইনটা কোথা থেকে আসলো? নজির। তাহলে বলছে আইন উল্লেখে আপনাকে হচ্ছে উত্তর দেন। তাহলে উচ্চ আদালতের রায় একটা আইন, সেই উচ্চ আদালতের রায়ের স্পেসিফিক্যালি রেফারেন্স দিয়ে আপনাকে উত্তর দিতে হবে, তাহলে আপনি ফুল নম্বর পাবেন। তাহলে যে বিষয়টা বলতে চেয়েছিলাম এই হচ্ছে দুইটা বিষয়। এখন আমরা বিচার প্রক্রিয়াটা আপনি কিভাবে পড়বেন, কেন এটা পড়া গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছে আজকের ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন। 15 জুলাই থেকে আমাদের যে রিটেন ব্যাচ শুরু হচ্ছে, এই রিটেন ব্যাচে যারা যুক্ত হতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে আপনার পরবর্তী এক্সামের আগ পর্যন্ত ক্লাস বিশ্লেষণ করে করে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস, স্পেসিফিক্যালি সাজেশন প্রদান, সম্ভাব্য প্রশ্ন প্রদান, অর্থাৎ আপনার ওই তো আমাদের বাইরে কিছুই করতে হবে না। আপনি বার কাউন্সিল লিখিত পাস করতে হলে আপনার কাজ খালি আমরা যেটা দিব এটা পরে আমরা যেটা ক্লাস নেব এটা লিখে রাখা, আর কোনো কাজ নাই। এটাই হচ্ছে বিষয়। আর যারা অফলাইনে করতে চান তাদের জন্য 12 জুলাই শুরু হচ্ছে, 11 জুলাই একটা ফ্রি ক্লাস। যারা অনলাইনে শুরু করতে চান তাদের জন্য 13 জুলাই একটা ফ্রি ক্লাস। 13 জুলাই পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি একটা স্পেশাল ডিসকাউন্টে। আপনারা যারা যুক্ত হতে চান অফলাইন বা অনলাইন যেখানেই চান আপনারা যোগাযোগ করবেন উপরস্থ নাম্বারে। এখন আমি বলি সেটা হচ্ছে এই যে আমার এক স্টুডেন্ট কুলসুমারা, তিনি কোশ্চেন করেছেন স্যার এফআইআর যেটা পড়াইছেন ওইটাই আসলো কিভাবে। দেখেন আপনাকে একটু বুদ্ধিমান হতে হবে বা আপনার মেন্টরকে একটু বুদ্ধিমান হতে হবে। আমি বলি যে আপনাকে 10 জন মেন্টর ফলো করার দরকার নাই, একজনকে A to Z ফলো করেন যে আসলে এই বিষয়গুলো বুঝে। তো এটা আপনার বোঝার জন্য একটু বোধ সম্পন্ন হওয়া উচিত। তো যাই হোক, আপনার হচ্ছে একজন মেন্টর এনাফ। তাহলে আমি কিভাবে এটা বললাম, অনেক নজির তো মনে রাখার দরকার নেই। দেখেন দুইটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যেখানে আইন কমপ্লিট, যেখানে আইন পরিপূর্ণ, সেখানে কখনোই আপনার নজিরের দরকার নাই, নজির দিয়ে প্রশ্ন আসবে না। যেখানে আইনটা ইনকমপ্লিট সেখানে আপনার নজিরের দরকার। এখন আমি যদি আদালতের পাওয়ার এবং ফাংশন নিয়ে আপনারা 10টা নজির পড়াই, এই নজির জীবনেও কোনো কাজে আসবে না। আমি যদি আপনাকে 173 দ্বারা রিপোর্ট নিয়ে 20টা নজির পড়াই, এটা কাজে আসবে না। আমি যদি আপনাকে আদালতের মামলা ট্রান্সফারের ক্ষমতা নিয়ে নজির পড়ে, এটাও কাজে আসবে না। তাহলে যেখানে আইনটা কমপ্লিট না, যেমন কোথায় কমপ্লিট না, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, 54 দ্বারা যে বিষয়গুলো বলছে কখন অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করা যাবে, এই বিষয়ে আপনার নজির প্রয়োজন। 167 দ্বারা রিমান্ডের ক্ষেত্রে আপনার নজির প্রয়োজন, 154 দ্বারার ক্ষেত্রে আপনার নজির প্রয়োজন, চার্জ গঠনের ক্ষেত্রে আপনার নজির প্রয়োজন। ঠিক আছে, মানে চার্জ গঠন ম্যাজিস্ট্রেট আদালত কিভাবে করবে, কি কি বিষয় বিবেচনায় নেবে, কি কি বিষয় বিবেচনায় নেবে, এইগুলো নজিরের মাধ্যমে এস্টাবলিশ বিষয়। তাহলে যে বিষয়টা বললাম যে আপনাকে এইটুকু বুদ্ধিমান হতে হবে। কি বুদ্ধিমান হতে হবে? আপনাকে দেখতে হবে ল কোথায় ইনকমপ্লিট, যেখানে ল কমপ্লিট এখানে নজির দিয়ে আপনি কি করবেন, যেখানে ল কমপ্লিট না সেখানে আপনি নজির দেবেন। এই যে বললাম সিআরপিসির এই সব জায়গায় আপনার নজির দরকার। 241 এর 265 সি, এই সব জায়গায় আপনার নজির দরকার। এর বাইরে আপনার নজির দরকার আছে কোনো? নাই তো। আর এর বাইরে যদি আপনার নজির দেখেন তাহলে 173 ধারার যেটাকে আমরা বলি, 173 ধারা না বললে এটাকে বলি আমলে গ্রহণ। আমলে গ্রহণ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার ফাংশন, এইখানে একটা নজির দরকার যে আমলে গ্রহণ তিনি করতে পারবেন কি পারবেন না। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন আরো একটা বলি, সেটা হচ্ছে আপনার ওই যে ধরেন আমি যদি বলি সাক্ষ্য আইনে আপনার কি নজির কোন কোন জায়গায় দরকার আপনি একটু বলেন তো। আপনার কি 1 থেকে
এক দ্বারাই নজির দরকার, দুই দ্বারাই নজির দরকার, পাঁচ দ্বারাই নজির দরকার। আরে ভাই, আপনার নজির দরকার হচ্ছে অ্যাডমিশন কনফেশনে, আপনার নজির দরকার হচ্ছে 17 থেকে 31 দ্বারার যে আলোচনা আছে এইখানে একটা নজির দরকার, দুইটা নজির দরকার, অ্যাডমিশনের সাক্ষ্যগত মূল্য, কনফেশনের সাক্ষ্যগত মূল্য। আপনার নজির দরকার হচ্ছে 115 দ্বারায় যে আইনের ক্ষেত্রে যে স্টপেল প্রযোজন আইনের বিরুদ্ধে, এই ক্ষেত্রে আপনার নজির দরকার। এর বাইরে আপনার আর কোথায় নজিরটা দরকার সেটা বলেন। তাহলে আমি যদি বলি যে এইবার ধরেন 115 দ্বারা ইম্পর্টেন্ট ছিল, এই যে এম রানা লিখেছেন যে সাক্ষ্য আইন 115-16 দ্বারার প্রশ্ন দেখে মনে হাসি পাইছিল আর ভাবছি স্যার বলছিল এইটা আসবে, কিভাবে সম্ভব? এইভাবেই সম্ভব। ধরেন এখন আমি যদি বলি, আমি আপনাকে ধরেন আপনারা বলেন যে নেক্সট ক্লাসে 13 জুলাই যে ফ্রি ক্লাস নেব, কোন সাবজেক্টের ক্লাস করতে চান, এই সাবজেক্টে আমি একটা সাজেশন দিয়ে দিব এবং স্পেসিফিক্যালি একটা টপিক আপনাদের এই 7টা প্যাটার্নে রেখে পড়াবো। যে সাবজেক্ট পড়তে চান ওই সাবজেক্টের আমি যে সাজেশনটা দিয়ে দিব, আপনি নেক্সট পরীক্ষার আগ পর্যন্ত ওই সাজেশনটা দেখবেন যে কমন পড়ে কিনা। কিভাবে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, এই যে বললেন 115-16 বলছে, এটা কেমনে সম্ভব? সাক্ষ্য আইনের ক্লাসটা দিয়েছি, যেটা প্রিভিয়াসলি নিয়েছিলাম এনাদেরকে, একটু দেখে নেবেন। এটা সম্ভব হচ্ছে এইভাবে, আপনাকে একটু বিশ্লেষণ মাইন্ডের হতে হবে। যে এখন ধরেন আমি যদি 115 দ্বারায় আপনাকে একটা নজির পড়াইছি, ওই কোনটা আইনের বিরুদ্ধে যে স্টপেল প্রয়োগ হয় না, এই বিষয়টাই তো পড়াইছি। এখন এইটা পরীক্ষা আসলে তো আপনি অবাক হয়েছেন যে আল্লাহ, স্যার তো একটা নজির পড়াইছে, এইভাবে কিভাবে সম্ভব? তাহলে বিষয়টা হচ্ছে এইটা, আপনাকে একটু জানতে হবে নজির কোথায় দরকার। যেখানে নজিরের দরকার নেই সেখানে নজির পড়ার প্রয়োজন নাই, পরীক্ষা আসবে না। এইটা সিম্পল ইজ দ্যাট। এই কারণেই শুধুমাত্র এই 154 দ্বারার এটা বলে ওইখানে কমন ফলাই দিছে। কিভাবে? ওই যে এফআইআর হবে কিনা, কিভাবে? ওই যে এইভাবে। আর একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমি যে এই যে এতগুলো কথা বলতেছি, এটা বলার কারণ হচ্ছে আপনারা একটা বইয়ের নাম শুনছেন বিচার প্রক্রিয়া, এই বইটাকে অন্তত আমি 20 বার পড়ছি, ঠিক আছে? এবং এই বইয়ের কোন পাতায় কি আছে, আপনি আমাকে যে কোনো কোশ্চেন করে যে এইটা বিচার প্রক্রিয়ার রিলেভেন্ট, আপনি আমরা 2 মিনিট টাইম দিয়ে বের করে দেবো যে এইখানে এইটা আছে, এইটা। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এইগুলো আমি কোথায় পাইলাম, আপনাকে কিভাবে বললাম 115 দ্বারার 17, 31 দ্বারার এইটা পড়তে হবে, এই 154 দ্বারার এইটা পড়তে হবে, 173 দ্বারার আমলে গ্রহণের যে কনসেপ্টটা 141-এর এইটা পড়তে হবে, কিভাবে পাইলাম? এটা দেখবেন মোস্ট প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে, যেখানে আইনের গ্যাপ আছে, সেই আইনের গ্যাপটা কিভাবে পূরণ করতে হবে এটা বিচার প্রক্রিয়া দেয়া আছে। সুতরাং এই বইটা পড়েন, এই বইটা পড়লে আপনিও বুঝতে পারবেন যে আসলে আমার এই পরীক্ষার জন্য এই কোনটা নজিরটা দেখতে হবে, আমার এই পরীক্ষার জন্য কি কাজটা করতে হবে। ঠিক আছে, বিচার প্রক্রিয়া কিভাবে পড়বেন এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে আপনারা 2টা কমেন্ট করেছেন যে 13 জুলাই আমি বলেছিলাম যে জাস্ট এই যে মডেলটা, যে 7 প্রশ্ন প্যাটার্নে 7 প্রশ্ন প্যাটার্ন বিবেচনায় রেখে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি বা কিভাবে প্রস্তুতি নিব, সেই বিষয়ে আমরা একটা মডেল ক্লাস নেব 13 জুলাই অনলাইনে, অফলাইনে নেব 11 জুলাই। আপনারা যারা অনলাইনে ক্লাস করতে চান, আপনাদের কাছে জানতে চেয়েছি আমরা কোন সাবজেক্টের ক্লাসটা নিব। সুনির্দিষ্ট প্রতিকার আইন বলেছে একজন, দেওয়ানি কার্যবিধি বলেছে একজন। কার কোন সাবজেক্টটা মনে হয় যে এই সাবজেক্টের আপনার একটা সাজেশন দরকার এবং এই সাবজেক্টের 7 প্যাটার্নটা আপনি কিভাবে মাথায় রাখবেন, সেই বিষয়টা কিভাবে বিবেচনায় নেবেন, এটা জানা দরকার। একটু কোশ্চেন কমেন্ট করতে পারেন, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এরপর যে তাহলে দেখলাম যে নজির আমরা কিভাবে কমন ফেলে দিলাম, বা নজির কিভাবে আমাদের কোন ক্ষেত্রে কোন নজিরটা আমাদের প্রয়োজন। আমাদের অহেতুক নজির পড়ে, অহেতুক নজির মাথায় রেখে এটা পেইন নেওয়ার কোনো দরকার নাই। আবারও বলি, 15 জুলাই আমাদের একটা নতুন ব্যাচ শুরু হতে চাচ্ছে, একদম সাজেশন, প্র্যাকটিক্যাল, বেসিক টু অ্যাডভান্স সব প্রস্তুতি পাবেন, প্রস্তুতির A to Z। অর্থাৎ আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আমাদের এই কথাগুলো অনুসরণ করে এই পড়াগুলো পড়লে হবে। তাদের জন্য একটা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 15 জুলাই। 13 জুলাই একটা মডেল ক্লাস থাকবে, আর অফলাইনে ক্লাস শুরু হতে যাচ্ছে 12 জুলাই। জাস্ট আপনাকে কিছুই করতে হবে না, ওই সেম জিনিস প্রিলিয়ার এবং রিটেন অফলাইনে, আর অনলাইনে শুধুমাত্র রিটেন ব্যাচ 15 জুলাই শুরু হচ্ছে। সুতরাং আপনারা ডোন্ট মিস ইট। আর আমার যারা স্টুডেন্ট আছেন, যারা রিটেন পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য রিকোয়েস্ট যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দিবেন, আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, এবং আমাদের যে 15 জুলাই যে আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, এটা একটু আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন, ঠিক আছে? অনেকগুলো সিপিসি, সিআরপিসি দেখি কে ফাইটে বিজয়ী হয়, সেই সাবজেক্টের উপর ক্লাসটা নেব, আমরা জানিয়ে দেবো। আচ্ছা, আপনাদের কোন সাবজেক্টটা মনে করেন যে এই সাবজেক্টের একটা মডেল ক্লাস হওয়া প্রয়োজন, 13 জুলাই জানিয়ে ফেলবেন। আচ্ছা, এখন আমরা একটু বিচার প্রক্রিয়া কিভাবে করব সেই বিষয় নিয়ে কথা বলি। আদৌ বিচার প্রক্রিয়া দিয়ে প্রশ্ন আসে কিনা, এবং বিচার প্রক্রিয়া দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে আসলে আপনি কিভাবে করবেন। দেখেন, এইটা একটা কমন কথা। আপনি যারা বিজ্ঞ জন আছেন, তারা বলবেন যে আপনি, আর তোমার পরীক্ষা ভালো হচ্ছে না, আরে বিচার প্রক্রিয়া পড়ো, ওই ভালো হবে পরীক্ষা। আরে তুমি প্রবলেম পাচ্ছ না, আরে বিচার প্রক্রিয়া পড়ো, ভালো হবে পরীক্ষা।
আপনার অনেক যারা আমাদের মতো যারা ক্লাস নেয় তারাও অনেকে বলবে যে বিচার প্রক্রিয়া পড়েন, তারা নিজেরাও পড়ায় না আর নিজেরা পড়েও না, ঠিক আছে, বলবে যে বিচার প্রক্রিয়া পড়েন, ওই যে শুনছে বিচার প্রক্রিয়া পড়লে পরীক্ষা ভালো হয়। তাহলে এখন দেখেন স্পেসিফিক্যালি আমি আপনাদের সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে 2025 সালে, স্পেসিফিক্যালি আমি বলতে পারি এখানে যে ব্যতিক্রমধর্মী প্রশ্ন হয়েছে যা কেউ পারে নাই বা আমার স্টুডেন্টরা পেরেছে। কিভাবে পারলো? এটার কারণ হচ্ছে আমি তাদেরকে বিচার প্রক্রিয়া দিয়ে পড়াইছি। দেখেন এইখানে একটা এক্সেপশনাল কোশ্চেন ছিল, 2 নম্বরের খ বলছে মামলা দায়ের পরবর্তী ঘটনা প্রবাহিত আর্জির বাদীর দাবিকৃত সুস্পষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে কিনা তার সংক্ষেপে আলোচনা করুন। 5 নম্বরের একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটার অ্যান্সার যদি আপনার প্রাপ্ত হয়, আপনি স্পেসিফিক্যালি চলে যাবেন বিচার প্রক্রিয়ার পেজ নাম্বার 46, যদি তৃতীয় সংস্করণ থাকে বিচার প্রক্রিয়ার পেজ নাম্বার 46, এই 46 এর A to Z একটু পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রশ্নটার এই বিশ্লেষণধর্মী ব্যতিক্রমধর্মী প্র্যাকটিক্যাল, মোস্ট প্র্যাকটিক্যাল, এটা কিন্তু সাধারণ প্রশ্ন না। আপনি গিয়ে একজন এই প্রশ্নটা দিয়ে, এবার অনেকে বলে না প্রশ্ন খুব সহজ হয়েছে, এই প্রশ্নটা দিয়ে যে ব্যক্তি 15 বছর প্র্যাকটিস করে, দেওয়ানি প্র্যাকটিস, তাকে গিয়ে এই প্রশ্নটা করেন, এটা যদি 100 জনকে করেন আপনার 90 জন ভুল উত্তর দিবে। আমি জিনিসটা কি বুঝাইতে পারছি? যে আপনাকে কিন্তু শুধুমাত্র আপনারা অনেকে বলেন খুব কোশ্চেন সহজ হয়েছে, খুব সহজ হয়েছে, ঠিক আছে, আপনাকে বললাম তো এই রকমের যে বিশ্লেষণ ধর্মের প্রশ্নগুলো এসেছে এইগুলো গিয়ে আপনি এই রকম প্রশ্নটা যাইয়া যারা 10-15 বছর প্র্যাকটিস করে 100 জনকে জিজ্ঞেস করেন, দেওয়ানি প্র্যাকটিস, পিওর দেওয়ানি প্র্যাকটিস করে 100 জনকে জিজ্ঞেস করেন, 90 জনের যদি ফেল না করছে এই প্রশ্নের উত্তরে, তাহলে আমি টিচিং প্রফেশন ছাইড়া দিব। তাহলে যে বিষয়টা এই মোস্ট প্র্যাকটিক্যাল বিষয়টা, তাহলে কিভাবে আপনি পারবেন? আপনাকে এই পড়তে হবে, ঠিক আছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আর একটা কোশ্চেন দেখেন, যেটা হচ্ছে এই যে প্রশ্নটা এসেছে যে এই যে একটা সেকেন্ড এফআইআরটা যে এফআইআর হবে কিনা, 4 খ, এটাও একটা প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন এবং এটা হচ্ছে একটা ব্যতিক্রমী বিশ্লেষণ দেবে প্রশ্ন। এই যে প্রবলেমটা এসেছে এটা কোথা থেকে এসেছে? এই বিচার প্রক্রিয়ার 319 এবং 320 নাম্বার পেজ পড়েন, অন্তত 3টা কেস পাবেন, 3টা কেস, যে 3টা কেসে এই কনসেপ্টটা নিয়ে আলাপ করেছে এবং শুধুমাত্র কেস ছাড়াও 154 ধারা থেকে কিভাবে আপনি অ্যান্সার করবেন, 154 ধারার বিশ্লেষণটাকে এটাও বলেছে যে আপনি যদি এখানে কেস না দিয়ে শুধুমাত্র 154 ধারার আঙ্গিকে এই কনসেপ্টটা লিখেন, এভরি সাচ ইনফরমেশন অথবা এভরি ইনফরমেশন শব্দটা ব্যবহার করছে, ফার্স্ট ইনফরমেশন শব্দটা বলে নাই, এটাও বিশ্লেষণটা বিচার প্রক্রিয়া দিয়েছে। তাহলে যে বিষয়টা, 2টা প্রশ্ন তো আপনি দেখলাম যে বাকি যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তো বিয়ার অ্যাক্ট কানেক্টেড, ঠিক আছে, অথবা এই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত। দেখেন যে এই একদম ব্যতিক্রমী প্রশ্নগুলো, যে একটায় 10 আর একটায় 5, আরো যে ব্যতিক্রমী প্রশ্নগুলো আছে, আমি জাস্ট 2টা উদাহরণ দিলাম, এগুলো দেখাইতে পারি যে বিচার প্রক্রিয়ার কোন পেজ থেকে এসেছে। তাহলে আপনার কি করতে হবে? রিটেনে ভালো করতে হলে আপনাকে বিচার প্রক্রিয়া পড়তে হবে। এখন প্রশ্নটা হচ্ছে আপনি বিচার প্রক্রিয়া কিভাবে পড়বেন? ধরেন আপনি বিচার প্রক্রিয়া A to Z পড়ে গেলেন, A to Z পড়ে গেলে বিচার প্রক্রিয়ার কিছু বুঝবেন না, আমি নিজেও বুঝি নাই ভাই। তাহলে আপনাকে কি করতে হবে? বিচার প্রক্রিয়াটাকে কানেক্টেড করতে হবে। যেমন ধরেন এইখানে একটা চ্যাপ্টার আছে, আপনাদের অনেকের কাছে 4র্থ সংস্করণ আছে, আমি জানি না 4র্থ, আমার কাছে 3য় সংস্করণ। 4র্থ সংস্করণের কোন চ্যাপ্টারটা? এখানে একটা চ্যাপ্টার আছে মেইনটেইনেবিলিটি অফ স্যুট, অর্থাৎ মামলা কখন চলবে, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে একটা কোশ্চেন আছে, একটা চ্যাপ্টার আছে। এখন এই মামলার গ্রহণযোগ্যতা আপনি পড়তেই থাকলেন, এটাকে কানেক্টেড করতে পারলেন না, আপনি ভাবলেন যে এটা দেওয়ানি কার্যবিধির সাথে কানেক্টেড, আপনার এই পড়া কোনো ফলপ্রসূ হবে না। এই মেইনটেইনেবিলিটি অফ স্যুট, এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোনটার সাথে, কোনটা বাটোয়ারার মামলার সাথে, এইখানে আরো কি নতুন কি কনসেপ্ট আছে, এইটার সাথে কি কানেক্টেড, এটা আপনাকে জানতে হবে। আপনি এখানে একটা কোশ্চেন পাবেন, সেটা হচ্ছে একটা বিষয়বস্তু পাবেন, ট্রান্সপোজিশন অফ পার্টিস। আপনি জানলেন না যে ট্রান্সপোজিশন অফ পার্টিস কখন হয়, এটা মোস্ট প্র্যাকটিক্যাল একটা বিষয়। আপনারা দেখেন যে প্র্যাকটিক্যাল কোশ্চেনগুলো এসেছে, দ্যাটস ইম্পর্টেন্ট। এটা আপনি জানলেন না, এটাকে আপনি কিভাবে কানেক্টেড করবেন, আপনি তো আসলে পড়ে গেলে মুখস্থ করে ওগুলো তো পারবেন না। আচ্ছা, এখানে ধরেন আপনাকে বলছে অ্যানালগাস ট্রায়াল, সিমুলটেনিয়াস ট্রায়াল। অ্যানালগাস ট্রায়াল কখন চাইবেন, সিমুলটেনিয়াস ট্রায়াল কখন চাইবেন, কোন কারণ উদ্ভব হলে আপনি রেস সাব জুডিস না চাই এইটা চাইবেন, আপনাকে বলে দিল, আপনি তো পারবেন না। আচ্ছা, স্পেসিফিক্যালি আমি বলি, আপনি একটু পেজ নাম্বার 95-এ চলে যান, যাদের কাছে 3য় সংস্করণ আছে, পেজ নাম্বার 95। এখানে দেখেন রেড জুডিকাটা
কনসেপ্টটা নিয়ে কথা বলা হয়েছে পেজ নাম্বার 95-এ বিচার প্রক্রিয়া। এখন কেন বললাম যে বিচার প্রক্রিয়া আপনাকে অনেকবার পড়তে হবে, অথবা এমন একজন ব্যক্তির গাইডলাইন আপনাকে বিচার প্রক্রিয়াটা নিয়ে পড়তে হবে যে যিনি এই টপিকের সাথে এই টপিকটাকে কানেক্টেড করতে পারে। যদি এই কানেকশনটা আপনি না করতে পারেন, আপনি বিচার প্রক্রিয়াকে তাবিজ বানায় খাইয়া ফেলাইলেও আপনি কোশ্চেন কমন পাবেন না, উত্তর করে আসতে পারবেন না। সহজ হিসাব। আপনার দুইটা কাজ, একটা হচ্ছে অনেকবার বিচার প্রক্রিয়াটাকে পড়ে সমস্ত আইনের কনসেপ্ট ক্লিয়ার রেখে কোনটার সাথে কোনটা কানেক্টেড এটা আপনাকে আইডেন্টিফাই করে কানেক্টেড করতে হবে, অথবা আপনাকে এমন একজন ব্যক্তির গাইডলাইনে থাকতে হবে যিনি এটা অলরেডি কানেক্টেড করতে পারেন অথবা কানেকশন করতে পারেন, তার গাইডলাইনে থাকতে হবে। হিসাব সহজ। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে 95 পেজে অনেকগুলো বিষয় পাবেন। 1 নম্বরে বলছে যে যদি একতরফা ডিক্রি হয় তাহলে কি রেট জুডিকাটা প্রয়োগ হয় কিনা। 2 নম্বরে বলছে যদি মামলা খারিজ হয় তাহলে কি রেট জুডিকাটা হয় কিনা। 3 নম্বর বলছে সোলেনামা ডিক্রি যদি হয় তাহলে কি রেট জুডিকাটা প্রয়োগ হয় কিনা। তাহলে জিনিসটা বুঝছেন যে একতরফা ডিক্রির ক্ষেত্রে রেট জুডিকাটা হয় কিনা, খারিজের ক্ষেত্রে হয় কিনা, সোলেনামার ক্ষেত্রে হয় কিনা। তাহলে বিষয় খুব সহজ, একদম বাংলা লেখা, খুব পেরে গেলেন। এখন আমি যদি প্রশ্নটা এইভাবে একটু ঘুরাই দিই, অর্থাৎ এইটার সাথে কানেক্টেড করি যে নন কন্টেস্টেড মামলা, যদি শব্দটা এইভাবে ব্যবহার করি নন কন্টেস্টেড মামলা, অথবা আমি যদি বলি কন্টেস্ট ব্যতীত মামলায় রেট জুডিকাটা নীতি প্রয়োগ হয় কিনা, আমি যদি কোশ্চেনটা এইভাবে করি আপনাকে উত্তর কিন্তু এই তিনটেই দিতে হবে। বাট আপনি তো প্রশ্নই বুঝবেন না, কারণ এই শব্দটা তো এইখানে লেখা নাই রে ভাই। এই বিষয়টা তো বলে না যে নন কন্টেস্টেড মামলায় ছাড়া রেট জুডিকাটা প্রয়োগ হয়, এইভাবে লেখা নাই। তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে কানেকশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, একটু অ্যানালিটিক্যাল হতে হবে। ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস পড়াবো, সেম জিনিস পড়ে আমি যখন কোশ্চেন দিব, আমি যদি আপনাকে কানেকশন না করে পড়ে আপনার জীবনে সেই কোশ্চেনের উত্তর করতে পারবেন না। কিন্তু আমি যখন আপনাকে দেখাবো এইটার উত্তর এইটি হবে, তখন আপনি খুব খুশি হবেন, আল্লাহ তো আমি পারি। ধরেন এই যে প্রশ্নটা দিল 2-এর খ নাম্বার যে প্রশ্নটা দিল যে মামলায় ঘটনা প্রবাহ আরজির প্রতিকারকে কিভাবে চেঞ্জ করে দেয়, এইটা বিষয়টা আপনি দেখেন। যদি আপনি ইনজাংশনের মামলা চান, চিরস্থায়ী ইনজাংশনের মামলা চান, অগ্রক্রয়ের মামলা চান, এই ক্ষেত্রে যদি আপনার আমি কিন্তু এগুলো পড়াইছি আপনাকে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরাই দিলে আপনি যদি কানেক্টেড না করতে পারেন আপনি কিন্তু এটার উত্তর করতে পারবেন না। দ্যাটস দ্য কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, আপনাকে আপনাকে যে কোনো একটা সংস্কার কিনলেই হবে। 4র্থ সংস্কার আপডেট ওইটা কিনেন। হ্যাঁ, আমি 3য় সংস্করণ থেকে পড়াই, ওটা আমার কাছে আছে এই কারণে পড়াই। 4র্থ সংস্করণ কিনলে হবে। তবে আবারও বলি যে বিচার প্রক্রিয়া পড়ে দেখবেন খুব অন্ধকার। যদি আপনি একটা ভালো মেন্টর না পান তাহলে বিচার প্রক্রিয়া এখানে লাভ নাই। আগের হুদাই পেইন নেবেন, হুদাই পেইন হবে আর কি। যাই হোক, কিনতে পারেন, সমস্যা নেই, পরবর্তীতে কাজে লাগবে। তাহলে এই যে বিষয়টা যে আপনাকে একটা কানেকশন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আপনি যে বিষয়টা জানেন এই বিষয়টার সাথে বিচার প্রক্রিয়ার যে টপিকটা পড়তেছেন এইটার কানেকশনটা কোথায়। ধরেন আপনি এই যে বললাম যে বিচার প্রক্রিয়া 319-320 নম্বর পেজ দেখতে বললাম, এখানে দেখবেন অনেকগুলো টপিক নিয়ে আলাপ করেছে। এখানে 154 থেকে 173 ধারার বিধান নিয়ে আলাপ করেছে, নারাজি পিটিশন নিয়ে কথা বলেছে। ঠিক আছে, এখন দেখেন আপনি যদি এই যে সেকেন্ড বা থার্ড এফআইআর এর কনসেপ্টটা বা এই যে 319 এবং 320 ধারার যে কনসেপ্টগুলো, এইগুলো যে এফআইআর এর সাথে কানেক্টেড কিনা এটাকে যদি কানেকশন না করতে পারেন আপনি ওটা মুখস্থ করে তো লাভ নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে বিচার প্রক্রিয়া পড়তে হলে আপনাকে একটু কানেক্টিভিটি তৈরি করতে হবে, মোটামুটি সব আইনের বেসিকগুলো আপনাকে জানতে হবে, এরপর হচ্ছে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। ঠিক আছে, আচ্ছা, আপনার এরপর দেখাবো আমি কিছু এক্সাম্পল দিব যে কেন বিচার প্রক্রিয়া পড়তে হলে আপনাকে একটু দক্ষ হতে হবে। এটা আমি বোঝানোর জন্য আপনাকে কিছু এক্সাম্পল দিব এবং দেখবো আপনারা পারেন কিনা। ঠিক আছে, আচ্ছা, পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, কিন্তু স্যারের ক্লাস, স্যারের দিক নির্দেশনা আজীবন মনে থাকবে। থ্যাংক ইউ জীবন মিয়া। স্যারের লিখিত পরীক্ষার জন্য সকল দিক নির্দেশনা ক্লাসগুলি এক কথা অসাধারণ। থ্যাংক ইউ। এরা আমাদের রিটেন স্টুডেন্ট, এবার পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাদের স্টুডেন্টদের বেশ ভালো এক্সাম হয়েছে। 15 জুলাই আমাদের অনলাইনে একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, একদম A to Z প্রস্তুতি। আপনারা আমাদের বাড়ি কিছু পড়তে হবে, নোট মডেলটা সবকিছু আমরাই প্রদান করবো, সম্ভব কোশ্চেন সহ। আর অফলাইনে শুরু হচ্ছে 12 জুলাই। 11 জুলাই অফলাইনে একটা ফ্রি ক্লাস আছে। আচ্ছা, সাউন্ড নেই, এরকম কোনো সমস্যা আছে কিনা জানাবেন। 11 জুলাই অফলাইনে ফ্রি ক্লাস, ঢাকার ফার্মগেটের RS হোম সেন্টার অফলাইন ক্লাস। 13 জুলাই অনলাইন ক্লাস দেব, মডেল ক্লাস। 13 জুলাই এই মডেল ক্লাসে আপনারা জানতে চেয়েছেন যে কোন সাবজেক্ট, অনেকে আপনারা কমেন্ট করে ফেলেন সিপিসি, সিআরপিসি, সিপিসি,
সিআরপিসি, সিপিসি, আচ্ছা যেটা বেশি বোর্ড পড়বে সেই ক্লাসটা নিব। আপনার পছন্দের সাবজেক্টের নাম জানিয়ে ফেলেন, এখানে একটা সাজেশন দিব এবং আপনি কিভাবে 7 প্যাটার্নের প্রশ্ন মাথায় রেখে পড়বেন, কিভাবে একটা টপিককে 7টা প্যাটার্নের ভাগ করে আপনি পড়বেন, সেই বিষয়গুলো একটু আপনাদেরকে জানাবো এবং বললাম যে এই সাজেশনটা আপনি রেখে দিবেন। আমাদের এখানে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, পরীক্ষার পরে দেখবেন আসলে কাজে কতটুকু দিচ্ছে। ওকে, তাহলে 11 জুলাই অফলাইন ক্লাস, 13 জুলাই অনলাইন ক্লাস। 13 জুলাই কোন ক্লাসটা চান? আমার মনে হয় এখন পর্যন্ত সিপিসি আগাই আছে, তো আপনারা একটু জানাবেন। অন্য কোনো আপনারা যারা সিআরপিসি বা নিজের কোনো সাবজেক্ট চান, সাক্ষ্য আইন চাইতে পারেন, মুসাবিদের ক্লাস চাইতে পারেন, যেটা চান সেটা একটু জানাবেন, আমি সেটা দেখার চেষ্টা করবো। আচ্ছা, রাইটারের নাম জানতে চেয়েছেন, বিচারপতি মোহাম্মদ হামিদুল হক স্যারের এই বইটা। আচ্ছা, এখন আপনাদেরকে বলেছিলাম যে বিচার প্রক্রিয়া থেকে হুবহু আপনাকে কিছু আমি সমস্যা দিব, অর্থাৎ প্রবলেম দিব, যেগুলো আপনার পরীক্ষায় আসে। এটা একটু আপনি আইডেন্টিফাই করবেন। যদি আপনি কানেকশন না করতে পারেন তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তাহলে বললাম যে কেন আপনাকে বিচার প্রক্রিয়ার বিষয়গুলোকে কানেক্টেড করা প্রয়োজন, এটা একটু দেখি। আচ্ছা দেখেন, আমরা প্রথমে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন একটা মামলা। এই মামলাটা আপনার হচ্ছে যে একটা ধরেন দলিল, এই দলিলটা হচ্ছে একটা বাতিল দলিল। তাহলে এই বাতিল দলিলে একজন ব্যক্তি যে কাজটা করলো সেটা হচ্ছে তিনি 300 টাকা কোর্ট ফি দিয়ে মামলা করলো, ঠিক আছে। আচ্ছা, এখন এই 300 টাকা কোর্ট ফি দিয়ে মামলা করার কারণে যিনি বিবাদী আছেন সেই বিবাদী পক্ষ এই মামলাটাকে আর্জি প্রত্যাখ্যানের আবেদন করলেন যে সঠিক কোর্ট ফি দেয় নাই, অর্থাৎ তিনি কি করে নাই, সঠিক কোর্ট ফি প্রদান করেন নাই। তাহলে এখন আপনাকে যে কোশ্চেনটা সেটা হচ্ছে আসলে বলবে, আপনাকে যদি বলে যে আপনার আইনত বিশ্লেষণ করুন, অথবা যদি বলে যে এই যে বিবাদীর যে দাবি বা বিবাদীর যে আর্জি প্রত্যাখ্যানের আবেদন তার গ্রহণযোগ্যতা নির্ধারণ করুন, আপনি কি অ্যান্সার করবেন? যে এখানে কি আর্জি প্রত্যাখ্যান হবে? ধরেন এই দলিলের মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, দলিলের মূল্যমান হচ্ছে 5 লক্ষ টাকা, তার উপর কোর্ট ফি দিয়েছে 300 টাকা, দলিলটা হচ্ছে বাতিল দলিল। তাহলে এই বিবাদী পক্ষ কি করলো, আর্জি প্রত্যাখ্যানের আবেদন করলো। তাহলে এখন যদি বলে যে এই বিবাদীর দাবির আইনত বিশ্লেষণ করুন, অথবা বিবাদীর দাবি সঠিক কিনা আইনত বিশ্লেষণ করুন, তাহলে আপনি কি করবেন, কি অ্যান্সার করবেন? একটু কমেন্ট করেন। আচ্ছা, তাহলে আমি একটু আপনাদেরকে কয়েকটা অপশন দিই, আপনারা একটু উত্তর করার চেষ্টা করেন। একটা হচ্ছে আর্জি প্রত্যাখ্যান হবে, 2 নম্বর হচ্ছে অ্যাড ভ্যালোরামে কোর্ট ফি দিতে হবে, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে মামলা চালাতে পারবে, বা মূল্যানুপাতিক ওই যে 2 লক্ষ টাকার 5 লক্ষ টাকার মূল্যানুপাতিক কোর্ট ফি দিয়ে মামলা চালাতে পারবে, যেহেতু আপনার ফ্রেশার্স এই কারণে একটু দিচ্ছি, কোর্ট ফি দিয়ে মামলা চালাতে পারবে। 3 নম্বরে দিলাম হচ্ছে আপনার মামলা চলবে, ঠিক আছে। তাহলে বিবাদীর দাবি সঠিক, অ্যাড ভ্যালোরামে কোর্ট ফি দিতে হবে। আচ্ছা, 2টা কোশ্চেন, 2টা উত্তর পেয়েছি। অন্য কেউ 1 2 3 কোনটা উত্তর হবে? একটা হচ্ছে আর্জি প্রত্যাখ্যান হবে, দ্যাট মিনস বিবাদীর দাবি সঠিক। 2 হচ্ছে মূল্যানুপাতিক কোর্ট ফি দিয়ে চালাতে পারে এটা, আর একটা হচ্ছে মামলা চলবে, মূল্যানুপাতিক দিয়ে মামলা চলবে। এই 3টা অপশনই আপনাদেরকে দিয়েছে। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে বলে দিয়েছে যে দলিলের যে মূল্যবান এটা হচ্ছে 5 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে যে বিষয়টা, তাহলে এইটা ধরেন এই রকমের একটা প্রবলেম দেয়া আছে, এই রকমের স্পেসিফিক্যালি আমি যদি পেজের নাম বলি সেটা হচ্ছে আপনারা মেইনটেইনেবিলিটি অফ সুটে চলে যাবেন, এটার 31 নম্বর পেজ, তৃতীয় সংস্করণে দেখবেন। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে এইভাবেই প্রশ্নটা দেওয়া আছে। এখন আপনি এটার বিশ্লেষণটা কিভাবে করবেন? এখানে তো এক কথায় বলে দিয়েছে, তাহলে এটাকে আপনার বিশ্লেষণ করতে হলে আপনাকে কানেক্টেড করতে হবে। তাহলে কিসের সাথে কানেক্টেড করতে হবে? আপনাকে কানেক্টেড করতে হবে, যেমন এটা আপাতত দৃষ্টিতে আপনার মনে হইতে পারে এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির অর্ডার 7 রুল 11 মামলা 11 প্রতিকার চাইতে বলছে, বা 11 বিষয়বস্তুটা এইভাবে মনে হইতে পারে, যেহেতু আর্জি প্রত্যাখ্যান আছে। আবার কখন আপনার মনে হইতে পারে এটা দলিল বাতিল 39 ধারার মোকদ্দমা। আবার আপনার কখনো মনে হইতে পারে যেহেতু কোর্ট ফি, এটা একটা কোর্ট ফির মামলা। তাহলে এটাকে আপনি কানেকশনটা কিভাবে করবেন? কানেকশনটা যেভাবে করবেন সেটা হচ্ছে দেখেন, এই কারণে আপনাকে কি দরকার, এই বিচার প্রক্রিয়া পড়লেই আপনি পারবেন না, আপনাকে একটা কানেক্টিভিটি তৈরি করতে হবে। দেখেন এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে দলিলটা হচ্ছে বাতিল,
তাহলে বলে দিয়েছে দলিলটা বাতিল। তাহলে যদি দলিল বাতিল হয়, তাহলে দলিল বাতিল হলে আপনি মামলা করেন 42 ধারায় শুধুমাত্র, অর্থাৎ 39 ধারায় আপনার টানার প্রয়োজন নাই। আর দলিলটা যদি বাতিল হয় শুধুমাত্র যদি 42 ধারায় মামলা করেন, তাহলে আপনার 300 টাকা কোর্ট ফি দেওয়া যথেষ্ট। যদি আপনি 39-এ মামলা করতেন, 39-42, তাহলে আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হতো। তাহলে আপনার প্রতিকারটা হচ্ছে এই মামলাটা চলবে। তাহলে দেখেন এইখানে এই যে সাহিত্য সরিনি আমার স্টুডেন্ট উত্তর করেছে, ঠিক আছে, আর আপনারা যারা আমার স্টুডেন্টের বাইরে, এরা কেউ সঠিক উত্তর করতে পারেন নাই। পার্থক্যটা এখানে, পার্থক্য আরো দুইজন যারা আমার স্টুডেন্ট, তন্নি একজন আর একজন কি জানো দেখলাম সঠিক উত্তর করেছে। এটা কিভাবে হচ্ছে এইভাবে যে আপনাকে যদি এটা আপনি সরাসরি 31 নাম্বার পেজে চলে যান বিচার প্রক্রিয়ার। আমি একটু আপনাকে স্পেসিফিক্যালি পড়ে শোনাবো যে এইটা আসলে কি বলছে। দেখেন 31 নাম্বার পেজের প্যারা নাম্বার 3, এখানে বলছে একটা দলিল বাতিল, সেক্ষেত্রে দলিলের মূল্যের উপর কোর্ট ফি প্রদান করে মামলা দায়ের করে। দলিল বাতিল হওয়ার আদেশ হলে আদেশের অনুলিপি সংশ্লিষ্ট তাহলে দেখেন এখানে সঠিকভাবে কোর্ট ফি প্রদান করেন নাই এবং দলিল বাতিল হলো, এইভাবে দিয়েছি। তাহলে এই প্রবলেমটাকে আপনাকে যদি বিশ্লেষণ করে পড়তে হয়, তাহলে এটার সাথে এই 39-42-এর যে কানেকশন আছে, এটার সাথে যে কোর্ট ফির একটা কানেকশন আছে, কখন এটা চেঞ্জ হয় কখন হইল না, এই বিষয়টা আপনার হচ্ছে জানতে হবে। এটা জানতে হলে আপনার এটার সাথে একটা কানেক্টিভিটি তৈরি করতে হবে, ঠিক আছে। একটা উদাহরণ দেখলাম, এই রকমের এই বিচার প্রক্রিয়া থেকে হাজার হাজার উদাহরণ দিতে পারবো, যেখানে আপনি কানেক্টিভিটি না করলে এই বিচার প্রক্রিয়া পড়া শূন্য, অর্থাৎ আপনার কোনো কাজেই লাগবে না, উদয় ওয়েস্টিং অফ টাইম, ঠিক আছে। দেখেন আরো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন আপনাকে কি করলো, একটা ডিক্রি, এই একটা ডিক্রি প্রদান করলো। এখন এই একটা ডিক্রি প্রদান করার ফলে এই ডিক্রিটা আপনি কি চাচ্ছেন, ডিক্রিটা হচ্ছে ধরেন যিনি পেয়েছেন তিনি হচ্ছে প্রতারণার আশ্রয় লাভ করে ডিক্রিটা পেয়েছেন। এখন আপনাকে যদি বলে আইনজীবী হিসেবে পরামর্শ দেন, তাহলে আপনি কি করবেন? জিনিসটা বুঝছেন, একটা ডিক্রি পেয়েছে, এই ডিক্রিটা হচ্ছে প্রতারণার মাধ্যমে লাভ করেছে। তখন আপনাকে আইনজীবী হিসেবে পরামর্শ দিতে বলছে যে এই যে ডিক্রিটা প্রতারণার মাধ্যমে লাভ করছে, তাহলে এই ডিক্রিটা আপনি কি পরামর্শ দিবেন? তাহলে প্রবলেমটা কিন্তু জাস্ট এইভাবেই দেওয়া থাকবে। এটাকে যদি আপনি বিশ্লেষণ করতে না পারেন, এটাকে যদি আপনার কানেক্টিভিটি এস্টাবলিশ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাভ নাই। জিনিসটা কি বুঝাতে পেরেছি কিনা? ঠিক আছে, তাহলে এটার একটা উদাহরণ, এটা বলেন, এটা কি রকমের অ্যান্সার করতে পারবেন? আচ্ছা, আরো একটা প্রবলেম আপনাদেরকে দিই। ধরেন আপনি আইডেন্টিফাই করতে পারবেন এটা কোথা থেকে এসেছে। ধরেন আচ্ছা, এইটা 1 নাম্বার। 2 নাম্বার প্রবলেম আপনি একটু অ্যান্সার করতে থাকেন, আমি 2 নাম্বার একটা বিষয় বলি, এটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে। ধরেন আপনি একটা মিথ্যা সাক্ষ্য দিলেন আদালতে, মিথ্যা সাক্ষ্য দিলেন আদালতে, তাহলে এই মিথ্যা সাক্ষ্য কে দিল? কার বিরুদ্ধে দিল? ক্ষয়ের বিরুদ্ধে। এখন এই মিথ্যা সাক্ষ্য দিলে মামলা করা যায় পিনাল কোডের 193 ধারা অনুযায়ী, এটাও আপনি জানেন। এখন আপনাকে বললো যে আইনজীবী হিসেবে আপনি একটা পরামর্শ দেন, আইনজীবী হিসেবে আপনি কি করেন, আপনি আইনজীবী হিসেবে আপনি একটা পরামর্শ প্রদান করেন তিনি মামলাটা কিভাবে করবেন, ঠিক আছে। অথবা বললো তিনি পিনাল কোডের 193 ধারা অনুযায়ী মামলা করলেন, মামলা করতে পারেন, তাহলে আপনার আইনজীবী হিসাবে তিনি, অথবা এটা উল্লেখ করলো না, ধরেন এইভাবে দিল শুধু যে মিথ্যা সাক্ষ্য দিল এ ক্ষয়ের বিরুদ্ধে। এখন আপনার চেম্বারে আসলো, আপনার চেম্বারে এসে আপনার কাছে আইনি প্রতিকার চাইলো। আপনি জানেন যে 193 ধারা অনুযায়ী মামলা করা যায় পিনাল কোডের, তাই না? মিথ্যা সাক্ষ্য দিলে 193 ধারা অনুযায়ী তো মামলা করা যায়, কিন্তু এটার সাথে আরো একটা জিনিসের কানেক্টিভিটি আছে। বলেন সেই কোন জিনিসটার কানেক্টিভিটি আছে? আরো একটা সেকশনের কানেক্টিভিটি আছে। তাহলে দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যদি একটা ওভারঅল বেসিক কনসেপ্ট না নিয়ে আপনি যদি বিচার প্রক্রিয়া পড়া শুরু করেন, এই বিচার প্রক্রিয়া আপনার কোনো কাজেই লাগবে না। এটা হচ্ছে এইগুলো দেখানোর কারণ হচ্ছে এইগুলো এক্সাম্পলগুলো দেখানোর কারণ হচ্ছে যে আপনি কিভাবে বিচার প্রক্রিয়াটা পড়বেন। আপনাকে বললাম আপনি কিনে আপনি তো এটাকে কাজে লাগাতে পারবেন, এবং এখান থেকে প্রশ্ন যে আসে এটা তো আমি দেখাইলাম যে এখান থেকে প্রশ্ন আসে, এবার আসছে, গতবার আসছে, সবসময় প্রশ্ন আসে। তাহলে এটাকে আপনি কিভাবে পড়বেন? শুধু এইখানে না, আপনার প্র্যাকটিক্যাল যখন প্র্যাকটিস করবেন তখন কাজে লাগবে এই বিচার প্রক্রিয়া, যখন ভাইবা দিবেন তখন কাজে লাগবে। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে কি করলেন, আপনাকে এই যে বিষয়টা দেখেন, এইখানে 2 জন উত্তর করছে, ফাতিন হাসিন দীপ মানে কারেক্ট, আর একটা হচ্ছে শহীদ তুষার, 2 জন আমার স্টুডেন্ট। তাহলে এটা বলছি 42 এবং 39 মামলা করতে হবে, তাহলে এটা 42 এবং 39 মামলা চলবে।
আচ্ছা, কখন আমরা শুধুমাত্র 42-এ মামলা করতে পারবো? যে ডিক্রিটা এটা যদি বাতিল ডিক্রি হয়, যেমন মৃত্যু ব্যক্তির বিরুদ্ধে, অর্থাৎ যার অস্তিত্ব নাই এইরকম একজন ব্যক্তির বিরুদ্ধে পক্ষ করে ডিক্রি দেওয়া হয়েছে, এই ডিক্রিটা বাতিল হয়ে যাবে, এইটা শুধুমাত্র 42-এ মামলা করলে হবে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা কনসেপ্ট না থাকলে, বেসিক ক্লিয়ার না থাকলে আপনারা পারবেন না। ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে প্রবলেমটা আপনাকে দেখাইলাম, তাহলে আপনি তো বলবেন 193 সাথে আর কোথায় কানেক্টিভিটি আছে, কার কানেকশন আছে, কার সম্পর্ক আছে? আরেকটা দ্বারা সম্পর্ক আছে, সিআরপিসির সম্পর্ক আছে, আমলে গ্রহণের সম্পর্ক আছে, সিআরপিসির সেকশন 195 একটা সম্পর্ক আছে এটার সাথে। তাহলে আপনাকে যদি এই যে শহীদ তুষার স্টুডেন্ট সঠিক উত্তর দিয়ে এসে দেখেন 195(2) অনুযায়ী আপনাকে এটা অ্যান্সার করতে হবে, যে আপনি যখন 193-তে মামলা করে দিলেই হবে না। আপনি লিখলেন যে 193 অনুযায়ী আমি তাকে আইনজীবী হিসেবে মামলা করার, পেনাল কোড অনুযায়ী মামলা করার পরামর্শ দেবেন, শূন্য। তাহলে আপনাকে এই 195(2) আন্ডারে ব্যাখ্যা করে এটাকে আলোচনা করতে হবে। তাহলে আমি যে মদ্দা কথা যেটা, আসল কথা যেটা, আরো এক্সাম্পল চাইলে আমি দিতে পারি, আরো এক্সাম্পল আপনি আইডেন্টিফাই করতে পারবেন এটা কোথার প্রবলেম। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে, আমি এটার মদ্দা কথা বা আসল যে কথাটা, আসল কথাটা হচ্ছে বিচার প্রক্রিয়া কিনলেই হলো না, এটাকে পড়তে হলে আপনাকে কি করতে হবে, একটা ভালো মেন্টর প্রয়োজন, অথবা আপনাকে এটাকে বেশ কয়েকবার পড়তে হবে, আইনের কনসেপ্টগুলো ক্লিয়ার রেখে এখানে ঢুকতে হবে, না হলে এটা একটা মহাসমুদ্রে আপনি পতিত হবে। ঠিক আছে? আরো একটা বিষয় দেখাই, দেখেন এটাকে দেখে আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা। ধরেন এক্সাম্পলটা একটু বড়, একজন ব্যক্তি এ ভার্সেস বি, এই এ ভার্সেস বির মধ্যে প্রথম একটা মামলা হলো একটা জমি নিয়ে, এই জমি নিয়ে একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা হলো। কি মামলা হলো? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এখন এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার আন্ডারে এই এ মামলার আন্ডারে এই মামলাটা করছে ধরেন 1/1/2025, এ 1/2/2025 একটা অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করলো। এখন এই অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করার কারণে আপনার এই 1/2/2025-এ অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করার কারণে তার প্রতি একটা নোটিশ গেল। কার প্রতি? বির প্রতি। বি নোটিশ পেয়ে হাজির হয়ে তাকে আত্মপক্ষ সমর্থন করলো। ঠিক আছে? তাহলে এর যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটা করলো, এই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটার প্রেক্ষিতে বি একটা নোটিশ পেল, নোটিশ পেয়ে আত্মপক্ষ সমর্থন করলো। আত্মপক্ষ সমর্থন বলতে হচ্ছে তিনি এইটাকে নোটিশের জবাব দিলেন এবং তিনি কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেবে না এইটা বললেন। আচ্ছা, কিন্তু এই যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা যেটা 1/1/2025 তারিখ হইল, এইটার কোনো সমন তিনি পান নাই। কে পান নাই? বি পায় নাই। তাহলে মামলার শুনানির দিন বি গরহাজির। এখন মামলার শুনানির দিন বি গরহাজির থাকার কারণে এই মামলাটা একতরফা ডিক্রি প্রদান করলো। এখন যে বিষয়টা বলেন যে এইটা আসলে কার সাথে কানেক্টেড? ঠিক আছে, এইটা কি 1 নাম্বার চিরস্থায়ী নিষেধাজ্ঞার সাথে কানেক্টেড, নাকি অস্থায়ী নিষেধাজ্ঞার সাথে কানেক্টেড, নাকি এই প্রবলেমটা আসলে কাটা কোন বেসিক্যালি সমনের সাথে কানেক্টেড, নাকি নোটিশ ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশের সাথে কানেক্টেড, নাকি একতরফা ডিক্রির সাথে কানেক্টেড, নাকি পক্ষদের উপস্থিতির সাথে কানেক্টেড, উপস্থিতি অনুপস্থিতির সাথে কানেক্টেড? বলেন এটা কোনটার সাথে কানেক্টেড? তাহলে আপনাকে যে বিষয়টা মানে এতগুলো উদাহরণ দিয়ে বোঝানোর মানেটা কি? এতগুলো উদাহরণ দিয়ে বোঝানোর মানেটাই হচ্ছে এইটা, যে আপনি যদি খুব বেসিক জ্ঞান আপনার না থাকে তাহলে আপনি একটা প্র্যাকটিক্যাল বুক কখনো পড়তে পারবেন না, পড়লে বুঝবেন না। আপনাকে বেসিক জ্ঞান রেখে এটাকে কানেক্টেড করতে হবে বা আইডেন্টিফাই করা শিখতে হবে, তাহলেই আপনি হচ্ছে এটা সফল কাম হবে। না বলেন এটার সাথে কোনটা কানেক্টেড? 1 2 3 4 5 6। ঠিক আছে? আচ্ছা, তো সুতরাং একটু কমেন্ট করেন কোনটা কানেক্টেড, দেখি আপনাদের আইকিউ কি বলে। এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের 15 জুলাই যে ব্যাচটা শুরু হচ্ছে, আপনারা চাইলে একদম A to Z একদম বেসিক থেকে অ্যাডভান্স প্রস্তুতি হবে ইনশাআল্লাহ রিটেনের। আপনারা যারা যুক্ত হতে চান তারা জানাবেন উপরের নাম্বারে। আর যারা অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা 12 জুলাই ক্লাস শুরু হবে, 11 জুলাই আপনারা চাইলে একটা ফ্রি ক্লাস করতে পারবেন।
আর 13 জুলাই আমরা একটা ফ্রি ক্লাস নেব, অলরেডি আপনারা জানিয়েছেন কোন সাবজেক্ট পড়াবো, বেশ কিছু কমেন্ট এসেছে। আমি একটু আজকের ক্লাসেই জানিয়ে দেবো আমরা কোন সাবজেক্ট পড়াবো, যেহেতু অনেকগুলো হয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন এইটা কিন্তু কানেক্টেড হচ্ছে একতরফা ডিগ্রির ক্ষেত্রে কানেক্টেড, অথবা এটাকে বলতে পারেন পক্ষদের উপস্থিতি অনুপস্থিতির সাথে কানেক্টেড। তাহলে আপনি যদি এইটাকে একটু বিশ্লেষণ করতে না পারেন তাহলে আপনি বলবেন অস্থায়ী নিষেধাজ্ঞা, এইরকম একজন কমেন্ট করেছেন অস্থায়ী নিষেধাজ্ঞা, একজন বলেছেন 3 সমনের সাথে কানেক্টেড, একজন বলেছেন 6, এই যে শহীদ তুষার, ঠিক আছে, তিনি আমার স্টুডেন্ট। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কিন্তু আইডেন্টিফাই করাটা মুশকিল হয়েছে। এই যে বলছেন সমনের সাথে কানেক্টেড, এই যে আইডেন্টিফাই করা খুব মুশকিল না রে ভাই, খুব মুশকিল। তাহলে এই যদি আইডেন্টিফাই, বলছি প্রবলেমের অনেক সমস্যা আছে আপনার। একটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করতে পারেন না, সেকশন আইডেন্টিফাই করতে পারেন, একটা হচ্ছে লিখতে পারেন না। তাহলে আপনি এই আইডেন্টিফাই করতেই পারবেন, আপনি কনফিউজড হয়ে যাবেন। আপনাকে এক বিষয় পড়াইয়া ওই বিষয়ে আপনাকে আমি দিলে আপনি কনফিউজড হয়ে যাবেন। কেন কনফিউজড হবেন? কারণ হচ্ছে আপনি এটাকে কানেক্টেড করতে পারতেছেন না। সুতরাং আমরা বললাম, বা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের যে বিচার প্রক্রিয়া আছে এইটা পড়ার আগে আপনাকে মোটামুটি বেসিক জানতে হবে, অথবা আপনাকে এমন একজনের আন্ডারে যাইতে হবে যিনি হচ্ছে এইটা সম্পর্কে এ টু জেড জানে, যেটা এটাকে কানেক্টেড করতে পারে। এই আর কি, এটা যে আমার কাছে আসলে ব্যাপারটা এমন না, অন্য কেউ থাকলে আপনি তার কাছে যাইতে পারেন। এখন একদম সর্বশেষ ধাপে চলে এসেছে আজকের ক্লাসে। বলেছিলাম আচ্ছা তাহলে দেখেন বিশ্লেষণ এবং বলেছিলাম বিশ্লেষণ এবং প্রবলেম, যেগুলো এক্সেপশনাল আছে বিশ্লেষণ সব বিচার প্রক্রিয়া, এক্সেপশনাল প্রবলেমগুলো সব বিচার প্রক্রিয়া থেকে দেখতে হবে। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম, আবার একটা রিপিট করি, আপনি যদি যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষায় বারবার শূন্য হাতে ফেরত আসতেছেন তাদের জন্য আমাদের 15 জুলাই যে প্যাকেজটা শুরু হচ্ছে, এই প্যাকেজে বার কাউন্সিল লিখিত প্রস্তুতির আমাদের বাইরে কিছুই পড়তে হবে না। যা পড়বেন, কিভাবে পড়বেন, কোনটা পড়বেন, সব স্পেসিফিক্যালি এইরকম যেভাবে ক্লাসে বলে দিলাম যে সেকশন 1 থেকে 25-এর মধ্যে এই টার্মগুলো ইংরেজিতে পড়বেন, এই বিষয়টার পার্থক্য পড়বেন, এইগুলো সব আপনাকে আইডেন্টিফাই করে আমরা পড়িয়ে দিব। অর্থাৎ আমাদের বাইরে আপনাকে এক অক্ষর না পড়লে ইনশাল্লাহ এটা বেস্ট প্রস্তুতি হবে। বিচার প্রক্রিয়া সহ সব পড়িয়ে দেবো। বিচার প্রক্রিয়ার যে সাবজেক্টের সাথে, যে টপিকের সাথে বিচার প্রক্রিয়ার কোন বিষয়টা কানেক্টেড সেটা আপনাকে কিভাবে কানেক্টেড এটাও বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। যেমনিভাবে আমাদের এই যে তুষার, ফাতিন, দীপ যারা আছেন আমাদের সাবেক স্টুডেন্ট, এবার যারা লিখে তারা যেভাবে চটচট করে উত্তর দিয়ে দিচ্ছে, আপনিও এইভাবে ইনশাল্লাহ সক্ষম হবেন আশা করি। তাহলে এই প্যাকেজটা শুরু 15 জুলাই অনলাইনে, অফলাইনে 12 জুলাই, 11 জুলাই অফলাইনে ফ্রি ক্লাস, অনলাইনে আর একটা ফ্রি ক্লাস নেব 13 জুলাই। তাহলে আপনাদেরকে বলছি 13 জুলাই কোন সাবজেক্ট আপনি ক্লাস চান, যেখানে আমি একটা টপিক সিলেক্ট করব, প্রথম আপনাকে আমি একটা সাজেশন দিব, যে সাবজেক্টটা চান ওই সাবজেক্টের একটা সাজেশন দিব যে নেক্সট পরীক্ষার জন্য কি পড়তে হবে, এবং একটা টপিক সিলেক্ট করব যে এই টপিকটা আমার ক্লাস নিব। এই টপিকটা এই যে 7 প্যাটার্নের প্রশ্নপত্র কিভাবে আপনি আইডেন্টিফাই করে 7 টপিকে পড়বেন সেইটা আপনাকে দেখাই দিব। কোন সাবজেক্টটা চান কমেন্টে জানান। এখন পর্যন্ত আমার মনে হয় সিবিসি আগাই আছে। আচ্ছা, এখন সর্বশেষ আপনাদের একটু কমেন্টগুলো শুনবো। আজকের যে সেশনটা আপনাদের কেমন লাগলো এটা একটু জানিয়ে ফেলবেন। আজকের সেশন কেমন লাগলো আপনাদের কমেন্টগুলো আমি পড়বো। আর আজকের সেশনটা কেমন লাগলো জানিয়ে ফেলবেন। আজকের সেশনটা যে বলেছিলাম যে আপনার আসলে গুরুত্বপূর্ণ এবং উপকারে আসবে, এটা আসছে কিনা এটা একটু জানাবেন, এবং আজকের সেশন থেকে কিছু শিখতে পারলেন কিনা এটা জানাবেন। আমি যে বিষয়টা বলছি আবারও বলবো যে এই 7 প্যাটার্ন যে কোনো টপিকের, ধরেন আমি আপনাকে বললাম যে আপনি কি পড়েন, আপনি হচ্ছে ধরেন আমি আপনাকে বললাম আরজি পড়েন, আরজি সংশোধন পড়েন ধরেন, অথবা এক ছোট একটা বিষয় যে আরজি সংশোধন, আরজি সংশোধনের মধ্যে কি কি আপনার জানতে হবে, এই যদি এই 7টা প্যাটার্নের প্রশ্ন মাথায় রেখে যে আরজি সংশোধনের মধ্যে এই বিষয়গুলো 7 প্যাটার্নের মধ্যে এইটিতে পড়ে, ঠিক আছে, এইটা যদি আপনি আইডেন্টিফাই করে পড়াশোনা করতে পারেন ইনশাল্লাহ আপনাকে আটকানোর কিছু নেই। আমি আবারও একটা কথা বলি যে বার কাউন্সিলের ফাঁদে পড়া যাবে না। আপনার প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে, ওই বার কাউন্সিল যে কোশ্চেন করে ওকে আপনার ফাঁদে ফেলতে হবে। যদি এই প্রিপারেশনটা না নিতে পারেন আপনার কোশ্চেন কালেও বার কাউন্সিলের লিখিত পরীক্ষা শূন্য হাতে ফেরে আসার উপায় নেই। বার কাউন্সিল আপনাকে চাই যে তিনি একটা ফাঁদ করে রাখবেন, আপনি আসবেন, ফাঁদে আটকা পড়বেন, তারপর গান গাবেন, ফাঁদে পড়িয়ে বকে কান্দে, ঠিক আছে, এটা ছোটবেলায় এরকম গান শুনতাম, ফাঁদে পড়িয়ে বকে কান্দে রে। তো এইরকম আপনাকে বগা বানাই তো ফাঁদে ফেলতে চাচ্ছি। আপনার কাজ হবে কি, আপনার কাজ হবে এই বার কাউন্সিল যে আপনাকে একটা টোপ দিল, একটা মাছ দিল, আপনাকে ফাঁদে ফেলানোর জন্য মাছটা কিভাবে শিকার করে আনতে পারেন, এটা হচ্ছে আপনার কাজ। তাহলে বার কাউন্সিলের ফাঁদে আপনাকে পড়া যাবে না কোনোভাবেই। বার কাউন্সিল উল্টা যেন আপনার ফাঁদে পড়ে, এই কারণেই এই প্রশ্নগুলো বিশ্লেষণ করে আপনাকে এই 7 প্যাটার্ন বিশ্লেষণ করে প্রত্যেকটা টপিক ধরে ধরে এইটা আমার পড়তে হবে, ওইটা পড়তে হবে, এইভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে।
আপনারা জানাই ফেলবেন আপনাদের ক্লাসটা কেমন লাগলো। যারা শেয়ার দেন না এখনো শেয়ার দিয়ে ডান লিখবেন, কোন সাবজেক্টের 13 তারিখ ক্লাস চান সেটা জানাবেন। আর একটা কথা বলে, সেটা হচ্ছে ধরেন আমি যদি বলি, এই কথাটা আমি প্রায়শই বলি যে আপনি যারা কোশ্চেন করে বার কাউন্সিলের এরা খুব অভিজ্ঞ ব্যক্তি। আপনি এই যে প্রশ্নটা দেখলাম 2025 সালের প্রশ্ন, এই 25 সালে যেগুলো বিশ্লেষণধর্মী প্রশ্ন আছে, একটু এক্সেপশনাল কোশ্চেন আছে, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট প্র্যাকটিক্যাল প্রশ্ন, অর্থাৎ এগুলো খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। এখন প্রশ্ন করবেন যে কেন তারা এই প্রশ্নগুলো করে, কিভাবে তারা করে। দেখেন আপনাকে সহজ একটা বিষয় বলি, আপনাকে যদি বলি যে আপনার একটা খেলার নাম বলেন, আপনি যে খেলাটা পছন্দ সেই খেলাটার নাম বলেন, নাম বলবেন। যদি আপনি কাবাডি খেলা পছন্দ, আপনি বলবেন আমার খেলা কাবাডি, কাবাডি একটা খেলার নাম বললে বলবেন কাবাডি। যদি বলি আপনি আপনি ফুটবল ভালো খেলেন বা ফুটবল পছন্দ করেন, আপনি ক্রিকেট বলবেন না, বলবেন ফুটবল। তাহলে কেন এটা বলেন? কারণ বলেন হচ্ছে আপনি যে জিনিসটা পছন্দ করেন, যে জিনিসটা প্র্যাকটিস করেন, যে জিনিসটা দেখেন, এই জিনিসটার নাম আপনার সর্বপ্রথম মনে আসে। এইটাই মানুষের ব্রেইন, এইটাই এইভাবেই কাজ করে। যাদেরকে প্রশ্ন করতে দেওয়া হয় তারা মোস্ট অভিজ্ঞ বিচারপতি এবং তারা হচ্ছে অনেক বড় লিগ্যাল প্র্যাকটিশনার। তারা যে বিষয়টা প্র্যাকটিস করে সেই বিষয়টাই প্রশ্ন আপনাকে দেয়। এই কারণে আপনার কাছে প্রশ্নগুলো ইউনিক মনে হতে পারে, কিন্তু তাদের কাছে এটা ইউনিক না, তারা এটা চর্চা করে এটা আপনাকে দিয়ে দিয়েছে। তাহলে এই চর্চার বিষয়টা জানতে হলে বিচার প্রক্রিয়া লাগবে। আর তাদেরকে ফাঁদে ফেলতে হলে কোন বিষয়টা প্র্যাকটিক্যাল এইটা আপনাকে আইডেন্টিফাই করে এটার সাথে একটা কানেক্টিভিটি তৈরি করতে হবে। এটাই হচ্ছে কাজ। এইটুকু করতে পারলে আপনার বার কাউন্সিল লিখিত প্রিপারেশনের জন্য আর কিছু করার প্রয়োজন নাই। এই কারণেই আমরা বলি আমরা এই লিখিত প্যাকেজে 100% সফলতার নিশ্চয়তা দিচ্ছি, এবং এই লিখিত প্যাকেজের আমাদের বাইরে একটা অক্ষর আপনাকে পড়তে হবে না। এখানে অনেক স্টুডেন্ট আছে, তারা যারা আমরা বললাম স্পেসিফিক্যালি যে তারা আমাদের স্টুডেন্ট, একটু জানেন তো তারা একটা অক্ষর বাইরে পড়তে হয়েছে কিনা, পড়তে হবে না। ইনশাল্লাহ আপনার এক্সাম 100% ভালো হবে। এই যে আমাদের স্টুডেন্টরা যেভাবে বলে যে আপনি মনে হচ্ছে আপনি কোশ্চেনটা করেছেন, এইভাবে আপনাদেরও মনে হবে। তো সুতরাং আপনার একটু কাজ হচ্ছে কানেক্টিভিটি তৈরি করতে যাওয়া পারা এবং বার কাউন্সিলে ফাঁদে ফেলানোর চেষ্টা করা, বার কাউন্সিলকে আপনি ফাঁদে না পড়া। এই জন্য আপনাকে একটু বিশ্লেষণ তৈরি হতে হবে। ঠিক আছে, যাই হোক আমরা অনেক কথা বলেছি, আপনাদের কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করবো। যারা শেয়ার দিয়েছেন জানিয়ে ফেলবেন, ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবেন। জাকির ভুইয়ান লিখেছেন আপনার ক্লাস থেকে অনেক উপকৃত হলেন এবং খুব ভালো উপস্থাপনা, থ্যাংক ইউ। আপনি একটু আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। শারিফ আল মামুন অনেক গুড ক্লাস, থ্যাংক ইউ। নাসির হোসেন অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। সোহেলি মুনু বলছেন মোমো ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন। শহীদ তুষার অলওয়েজ বেস্ট ক্লাস ফর এভার, থ্যাংক ইউ শহীদ তুষার। ইরশাদ হক অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ। প্রবল ভাই বলেছেন খুব ভালো। ইফতেখার সুন্দর ক্লাস, একটু জানিয়ে ফেলবেন আপনাদের অন্যদের কেমন লাগলো একটু জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো। যারা শেয়ার দিয়েছেন ডান লিখবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ইমরান অনেক ভালো। শারিফুল মামুন ইনফরমেটিভ ক্লাস, থ্যাংক ইউ। ফয়সাল ইসলাম প্রিলি ব্যাচের স্টুডেন্ট, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। কামাল লিখেছেন অসাধারণ। আরিফ লিখেছেন আলহামদুলিল্লাহ। ওকে, একটু জানিয়ে ফেলবেন আপনাদের অন্যদের কেমন লাগলো। আমার জন্য যদি কোনো থাকে পরামর্শ থাকে সেটাও দিয়ে দিবেন। আচ্ছা, একটু জানাবেন এবং যারা শেয়ার দিলেন তারা একটু ডান লিখবেন। আমরা আবারও একটু ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের যে অনলাইন প্যাকেজটা শুরু হচ্ছে 15 জুলাই। 15 জুলাই অনলাইন ক্লাস লিখিত। 13 জুলাই একটা ফ্রি ক্লাস নিব, এখনই জানিয়ে দেব আপনাদের কোন সাবজেক্টটা জয় হয়েছে এটা জানিয়ে দিব। এবং এই ক্লাসে শুধুমাত্র একটা ক্লাস না, এখানে আমি একটা সাজেশন দিব এবং এই 7 প্যাটার্নের প্রশ্ন সিলেক্ট করে কিভাবে পড়বেন এটা একটা টপিকের উপর দেখিয়ে দিব। কিভাবে পড়বেন এটা স্পেসিফিক্যালি একটা টপিক দেখে এটাকে দেখিয়ে দিব এবং আমি হচ্ছে আপনাকে এটা পড়িয়ে দিব। ঠিক আছে, 13 জুলাই ক্লাস। কোন সাবজেক্ট নেবে এখনই বলে দেব, কেউ লিভ নিয়েন না ক্লাস থেকে। আচ্ছা, 12 জুলাই আমাদের অফলাইন প্যাকেজ শুরু। 12 জুলাই 11 জুলাই অফলাইন ক্লাস আছে, ফ্রি ক্লাস। অফলাইনের ঠিকানা হচ্ছে RS হোম সেন্টারের G20 নাম্বার রুমে, অর্থাৎ নিচের তলায় 20 নাম্বার রুমে আপনার হচ্ছে ক্লাসটা হবে। তো সুতরাং হচ্ছে আপনারা এখানে যুক্ত হতে পারেন। আচ্ছা, তাহলে যে বিষয়টা বললাম যে আপনাকে একটা কাজ করতে হবে, বার কাউন্সিলে ফাঁদে ফেলতে হবে, কানেক্টিভিটি তৈরি করতে হবে। বর্তমান যে প্রশ্নপত্র কানেক্টিভিটি, ওই অনেকে বলে না সহজ কোশ্চেন হয়েছে, ওই তো বললাম ওকে এই প্রশ্নকে সলভ করতে দেন। ও যদি 100% প্রশ্ন সলভ করতে পারে, যারা বলে সহজ হয়েছে, ও যদি পারে তাহলে আপনার হচ্ছে আর পড়ানো বাদ দিয়ে দেবো। আপনার যারা প্র্যাকটিস করে তাদেরকে দেন। এই যে বললাম 1, 2 এর খ আপনার সিনিয়রকে যাই জিজ্ঞেস করেন, দেখেন কি বলে। আমি বললাম যে 90% যারা অনেক বড় প্র্যাকটিশনার তারা ভুল করবে।
তাহলে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আপনাকে কানেক্টিভিটি তৈরি করতে হবে এবং পড়াশোনাটা বাড়াতে হবে। কিভাবে পড়বেন একটা সঠিক গাইডলাইন পেতে হলে আমাদের সাথে 15 জুলাই এখানে নোট, মডেল টেস্ট সব কিছু একদম A to Z পাবেন। 13 জুলাই হচ্ছে আমরা একটা ফ্রি ক্লাস নিব, যেখানে সাজেশন এবং কিভাবে পড়বেন এটা নিয়ে আলাপ করব। আর অফলাইন ক্লাস 12 জুলাই। আচ্ছা, আমি জানিয়ে দেব ফাটাফাটি ক্লাস বলছেন মিল্টন, রবিউল হক, রবি স্যার অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। ক্লাসটা শেয়ার দিয়ে দেবেন একটা আপনাদের বন্ধুদের মাঝে, যারা অন্যরাও দেখতে পারে। আমি রানা বলেছেন আমি শেষ মুহূর্তে ভর্তি হয়েছিলাম, স্যার আলোচনা করছেন তার বাইরে কিছু আসে নাই, থ্যাংক ইউ এম রানা, অসংখ্য ধন্যবাদ। তো এইটাই বললাম যে আমাদের বাইরে আপনাকে এক অক্ষরও পড়তে হবে না, এটা কনফিডেন্সের সহিত বলে দিচ্ছি, এটা রেকর্ড করে রাখেন, ইনশাল্লাহ পরীক্ষা দেওয়ার পরে এটাই বলবেন আপনারা। সিপিসি এক, আচ্ছা জানিয়ে দেব কোন ক্লাসটা নিব। 13 তারিখ কোন ক্লাস নিব এখন পর্যন্ত আমার মনে হয় যে সিপিসি আগাই আছে সম্ভবত, ঠিক আছে। আমি একটু আপনাদের একটু গুণে বলবো যে না কোন ক্লাসটা নিব। হ্যাঁ, বোর্ডে উপরে দেওয়া আছে 019104595532, এইটার ইস্যু পেয়ে যাবেন আপনি। ওই যে আমাদের যে আজকের ক্লাসের দেখেন যোগাযোগ নামে একটা অপশন আছে, ওখানে পেয়ে যাবেন। ওকে আচ্ছা, আচ্ছা এখন পর্যন্ত যে অবস্থান আছে তাতে সিআরপি একজনের একটা কমেন্ট কাউন্টেড হবে শুধুমাত্র, ঠিক আছে, একজনের একাধিক কমেন্ট কাউন্টেড না। তো সুতরাং হচ্ছে যারা একাধিক লিখস কমেন্ট করতেছেন, আচ্ছা আমার মনে হয় যে সিপিসি যেটা আছে সেটা হচ্ছে আগানো আছে এখন পর্যন্ত। সুতরাং আমরা নেক্সট ক্লাসটা সিপিসির উপরে নেব, ঠিক আছে। তাহলে আমাদের যে এই ক্লাসটা সিপিসির উপর নেব, সিপিসির ওভারঅল একটা সাজেশন পেয়ে যাবেন। এবং হচ্ছে এই ক্লাসের মুহূর্ত পর্যন্ত আমি একটু কমেন্টগুলো দেখার চেষ্টা করব, তারপরে আমি জানিয়ে দেবো। আপাতত দৃষ্টিতে আমার মনে হয় সিপিসি বিজয়ী হয়েছে। সিপিসি ক্লাস নিব 13 জুলাই, আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন। এখানে বললাম যে ওভারঅল একটা সাজেশন দিব নেক্সট পরীক্ষার জন্য সিপিসিতে আপনার কী কী পড়তে হবে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে আপনি স্পেসিফিক্যালি টপিক, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিককে আপনি 7 প্যাটার্নের প্রশ্নগুলো বিবেচনায় রেখে কিভাবে পড়বেন এই বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে। 11 তারিখ যে ক্লাসটার ঠিকানা লিখে দিন বোর্ডে। আচ্ছা 11 তারিখ যে ক্লাস সেটা হচ্ছে রুম নাম্বার G20, ঠিক আছে। এটা হচ্ছে আরএস হোম সেন্টার, এটা হচ্ছে আরএস হোম সেন্টার, এটা হচ্ছে গ্রিন রোড। আপনি উপরের নাম্বারে যোগাযোগ করলেও পাবেন, রুম নাম্বার G20 আরএস হোম সেন্টার গ্রিন রোড। আচ্ছা সিপিসিটা দেখতেছি বিজয়ী হয়েছে, যেহেতু আপনারা সিআরপিসি যারা এখন দেখেন ভোটের তো একটা বিষয় আছে, যেহেতু আপনাদের উপর ছেড়ে দিয়েছি, সুতরাং হচ্ছে যেহেতু বেশি কমেন্ট আপনারা সিপিসির জন্য করেছেন, এটা সিপিসি নিব। সিআরপিসির ক্লাস হয়তো পরে এক সময় নিব, ঠিক আছে। আর আপনারা যারা পেইড ব্যাচে যুক্ত হতে চান 15 জুলাই থেকে ক্লাস শুরু, নোট মডেলটা সব কিছু এই ক্লাসে পেয়ে যাবেন, একদম A to Z প্রিপারেশন, আমাদের বাইরে এক অক্ষরে পড়তে হবে না। অফলাইনে 12 জুলাই ক্লাস শুরু, 11 জুলাই ফ্রি ক্লাস। তো যাই হোক, অনেক বকবকানি করলাম, অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি যে পরামর্শগুলো দিয়েছি এই পরামর্শগুলো প্র্যাকটিক্যাল এবং আমার অভিজ্ঞতার পুঞ্জীভূত যে পরামর্শ সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখানে যারা আছেন অলরেডি, যারা পরীক্ষা দিয়েছেন, আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, এই পরামর্শ মেনে যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই তাদের পরীক্ষা ভালো হয়েছে এবং কিছু কমেন্ট আপনারা অলরেডি দেখেছেন। আপনারা এই পরামর্শগুলো অনুসরণ করলে আশা করি আপনাদের পরীক্ষাগুলো ভালো হবে, শূন্য হতে ইনশাল্লাহ ফিরতে হবে না। আমরা আমাদের যে বার কাউন্সিল লিখিত বুস্টার টার্গেট 180 ডেজ যে প্যাকেজটা শুরু করতে চাচ্ছি, এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন A to Z প্রিপারেশন, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু প্র্যাকটিক্যাল প্রিপারেশন, এবং হচ্ছে নোট, মডেল টেস্ট, মুসাবিদা সহ সব কিছু, এর বাইরে বিচার প্রক্রিয়ার যে আলোচনা সেই আলোচনা সহ। তো সুতরাং হচ্ছে আমরা 13 জুলাই একটা ফ্রি ক্লাস নিচ্ছি। 13 জুলাই রাত 9টা 30 সিপিসির ফ্রি ক্লাস, উইথ সাজেশন এবং উইথ টপিক কিভাবে পড়বেন। আর 11 জুলাই আমরা 2টা 30 মিনিটে অফলাইন ক্লাস নিচ্ছি ফ্রি, 12 জুলাই থেকে ভর্তি শুরু। তো সুতরাং আপনারা মিস করবেন না, ইনশাল্লাহ চলে আসবেন অনলাইনে বা অফলাইনে, আপনারা যেখানে আছেন জুরিস্ট একাডেমি সেখানে আছে। আর একটা জিনিস মনে রাখবেন, এই জুরিস্ট একাডেমির নামে কিছু আশেপাশে নাম দিয়ে কিছু ভণ্ড প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমাকে চিনবেন, আমি অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দোহা,
এই নামটা জানবেন, এই নাম্বারটা। আর আমাদের বাংলাদেশের ঢাকার বাইরে অন্য কোথাও ব্রাঞ্চ নাই, ঢাকার মধ্যে শুধু ফার্মগেটে এখন একটা ব্রাঞ্চ আছে, আর জসকোট শাখায় কিছুদিন পরে খোলা হবে, ফার্মগেটে একটা ব্রাঞ্চ আছে, এর বাইরে কোনো ব্রাঞ্চ নাই বাংলাদেশের অন্য কোথাও কোনো জেলায় নাই। সুতরাং হচ্ছে জুরিস্ট একাডেমির নাম দিয়ে যারা হচ্ছে প্রতারণা করতেছে আপনারা তাদের ফাঁদে পড়বেন না। আর আপনারা আগে আমার সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপর আপনারা হচ্ছে যুক্ত হবেন, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা যুক্ত হতে চান একটা লং প্রিপারেশনে এবং শূন্য হাতে এবার যারা না ফিরতে চান তাদের জন্য 15 জুলাই যে প্যাকেজে যুক্ত হয়ে যাবেন, আর অফলাইনে 12 জুলাই ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা যারা শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আমাকে সঙ্গ দিয়েছেন এবং ক্লাসটা A to Z করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই ক্লাসের মাধ্যমে যারা উপকৃত হয়েছেন বা হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার বন্ধুদেরকে ক্লাসটা একটু ছড়িয়ে দেন যাতে হচ্ছে অন্যরা উপকৃত হতে পারে। আর এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।